তুই আমার কোটি কোটি টাকার মাল পুলিশের কাছে ধরিয়ে দিয়ে অনেক ক্ষতি করাচ্ছিস, কিন্তু তুই জানিস না তোর মা, তোর বোন, তোর প্রেমিকা তিনজনই আমার কাছে বন্দী। বন্ধু আসলে কারা কারা হয়েছিল? আরে বাপ্পি, কি হলো? আরে ভাই শুরু করো, টেক করো চলো, আমরা তাড়াতাড়ি যেতে হবে, আর সময় দিতে পারবো না। শুরু করে দিতেই হবে অবশ্যই, প্লিজ। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি এটিভি ইউএস এর বিশেষ পডকাস্ট শো এটিভি আলাপনের সঙ্গে আছি আমি রাশেদ বাপ্পি। মানে গলার আওয়াজ তো অবশ্যই শুনতে পেয়েছেন, এখন সেই দুর্দান্ত প্রতাপ, মানে ছোটবেলায় যার মুভি দেখলে স্ক্রিনে আসা মাত্রই হাত পা কাঁপা শুরু হয়ে যেত, সেই মানুষটা আমার সামনে এখন বসে আছে। কিভাবে যে আমি কি আজকে কন্টিনিউ করতে পারবো? সাহস দিচ্ছেন তো? অবশ্যই, যেহেতু তোমাকে সময় দিয়েছি সেহেতু সাহসও দিচ্ছি, অবশ্যই পারবো। আপনার দোয়া নিয়ে শুরু করছি। দর্শক, আমার সামনে এই মুহূর্তে উপস্থিত আছেন জনপ্রিয় খলনায়ক আহমেদ শরীফ। আচ্ছা, খলনায়ক যে বললাম, এটাকে আসলে ঠিক বলছি? না, অভিনেতা বলবে। অভিনেতা বলবো? আচ্ছা, এটাও আমি শিখে নিলাম। জনপ্রিয় অভিনেতা। কাউকে আমরা খলনায়ক বা নায়ক কোনো ব্যাপার না, সবাই অভিনেতা। অল আর্টিস্ট হচ্ছে অ্যাক্টর, অ্যাক্ট্রেস। যখন কাজ করে তখন সে খলনায়ক করছে বললে খলনায়ক বলা হয়, খলনায়ক কোনো কথা নেই। কিন্তু আমি তো আরো একটা ভুল করে ফেলেছি, কারণ আপনার জীবনের চলচ্চিত্রের শুরুটা কিন্তু খলনায়ক দিয়েও হয় না। খলনায়ক অভিনেতা দিয়েই হয়েছে শুরু। অভিনেতারাই খলনায়ক হয় বা অভিনেতারাই নায়ক হয়। নায়ক আগে অভিনেতা হতে হবে, তারপরে কেউ খলনায়ক কেউ নায়ক। যখন পজিটিভ চরিত্রে কাজ করেছিলেন সেই গল্পটা একটু জানতে চাই। এখানে শুনতে চাও খলনায়ক দিয়ে? আমি কিন্তু শুরু করেছি আমার জীবন নায়ক দিয়ে শুরু। আমার প্রথম ছবির নাম অরুণোদয়ের অগ্নিসাক্ষী। আমার ওস্তাদ শ্রী সুভাষ দত্ত, যাকে আমি সবসময় শ্রদ্ধা জানাই, আজকে তিনি আমাকে এনেছিলেন এবং এমনভাবে উপস্থাপন করেছেন ওই ছবিটি দিয়ে, অরুণোদয়ের অগ্নিসাক্ষীতে আমি নায়ক, গ্রামের একটি মানুষ। পরবর্তীতে যখন যুদ্ধ শুরু হয়ে যায়, আমরা পালিয়ে যাই গ্রাম থেকে এবং আমরা ট্রেনিং নিয়ে মুক্তিযোদ্ধা হয়ে যাই। আমি একটি মুক্তিযোদ্ধা, উজ্জ্বলও একটি মুক্তিযোদ্ধা, ওখানে আরেকটা নায়ক ছিল উজ্জ্বল। তো এই দুজন, উজ্জ্বল আমাদের নায়িকা ছিলেন তখনকার মতো, মানে বলবো যে টপ হিরোইন তখন আমাদের দেশের ববিতা, ইন্টারন্যাশনাল ফেম ববিতা আমাদের হিরোইন। এটা আমার জন্য অনেক সৌভাগ্যের বিষয়। তো এখন ওইভাবেই শুরু করেছিলাম। তারপরে একটি ছবি করেছি হিরো, সেটার নাম ছিল গাংচিল, এটাও হিরো, এবং এর গল্পের মুখ্য চরিত্রটি আমার গল্পের। তো এই দুটি করার পরে হঠাৎ করে আমার কাছে অফার আসলো খলনায়ক করার, যেটা তুমি বললে খলনায়ক মানে ভিলেন না, সোজা কথায় যেটা আমার দেশি লোকেরা বুঝবেন, ভিলেন। তো সেই অফারটা আসে, আমি একটু চমকেই গেলাম যে আমি কাজ করলাম। তো এই অফারটা কে দিয়েছিলেন? এটার নাম দেলোয়ার জাহান ঝন্টু। ওকে, তাহলে সেক্ষেত্রে যাকে একদম শুরুতেই কুর্নিশ করলেন, এখনো তাকে গুরু হিসেবে আপনি সেই রেসপেক্টের জায়গাটা দিচ্ছেন। তো যখন গুরু দেখতে পেলেন যে যাকে আমি নায়কের চরিত্রে নিয়ে আসলাম সে পথভ্রষ্ট হয়ে খলনায়ক হয়ে যাচ্ছে, এটা তার মনে দাগ কাটেনি তখন? বোধহয় আমার কপালে এরকমই লেখা ছিল যে এই খলনায়ক দিয়েই আমি পৃথিবীব্যাপী আহমদ শরীফ হয়ে যাব, এবং ঠিক তাই হলো। এই বন্দুক বলে একটি ছবি এই দেলোয়ার জাহান ঝন্টু করলো, যে ছবির জন্য আমাকে সে অফার আনলো। আমি প্রথমে একটু নারাজ ছিলাম, করবো না। তারপরে আবার আমাকে খুব অনেকদিন ঘোরাঘুরি করে বলে, আরে করেন, খুব ক্যারেক্টারটা ভালো, আপনাকে খুব মানাবে। করলাম, এবং মানানো তো দূরের কথা, মানে এমন পপুলার হলো, এমন জনপ্রিয় হলো, ছবিটির নাম বন্দুক। টেরিফিক ব্যবসা দেখে সমস্ত প্রডিউসার তখনকার সময় সবাই আমার পিছনে লাইন, সই করবে, ভিলেন করতে হবে।
আর হিরোর দিকে তাকায় না শরীফ ভাই। ভাই ঠিক আছে, আপনারা যা বলেন আমার অসুবিধা নেই। আমার কথা হচ্ছে যে আমার অভিনয় নিয়ে ব্যাপার, আমি অভিনেতা, আমাকে যেটা আপনারা করাবেন, যেটা দর্শক পছন্দ করে সেটাই করব। এবং তারপর থেকে আর ঘুরে তাকাইনি। এই জীবন শুরু হয়ে গেছে খলনায়ক বা ভিলেন, যেটা তুমি বললে যে কাঁপাকাপির ব্যাপার, কণ্ঠস্বর এখনো আমি যেটা তুমি বললে, যেটা আমারও আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে এখন পর্যন্ত অনেকেই বয়স কম আমার কণ্ঠের সঙ্গে পারবে না। বুঝতেই পারছো, আমার এখন সামনাসামনি শুনছো। তো হয়েছিল শুরু যেভাবে, আল্লাহ তাআলা ঠিক শেষটাও আমাকে সেভাবেই করেছেন। আমি লাস্ট ছবি করলাম রাজকুমার। এই রাজকুমার আমেরিকাতে শুটিং, এই রাজকুমার বাংলাদেশে শুটিং। আমি বাংলাদেশেও করেছি, আমেরিকাতেও করেছি। শাকিব খানের রিকোয়েস্টে করেছিলাম ছবিটা এবং অত্যন্ত জনপ্রিয় হয়েছিল আমার অভিনয়টা। এখানে মজার ব্যাপার যে সারা বা আমার জীবনে যত ছবি বলতে পারো 800-850 ছবি, বেশিরভাগই খলনায়ক। কিন্তু হঠাৎ করে এই ছবিটার অফার যখন সাকিব বললেন যে বড় ভাই আপনাকে একটা খুব সুন্দর ক্যারেক্টার দেবো, আমি সুন্দর মানে কি বললেন, না গতানুগতিক না, মানে ভিলেন টাইপের না, কিন্তু ভিলেনের আছে একটু, কিন্তু পরে আবার লোকে কাঁদবেও আপনার অভিনয় দেখে। আমি কি বললি তুই? বলে যে হ্যাঁ। তো আমাকে বলে যে লোকটা একটা আমেরিকায় থাকে, মানে তার বাঙালি দেখলেই তার মানে খুব মেজাজ খারাপ হয়ে যায়, বলে সারা সব বাটপার বাঙালি এই সেই হাবি বলে গালিগালাজ করি। সেই লোকটা একটা সময় কেন এরকম তার মেজাজটা হয়েছে সেটা জানা গেল যে লোকটা 30 বছর যাবৎ দেশে যেতে পারে না, দেশ থেকে চলে এসে যেতে পারে না। এই যে তার মনের দুঃখ, সে মরার সময় একটা চিঠি লিখে এই নায়ককে দিয়ে গেছে, নায়কটা শাকিব খান, মানে আমি দিয়ে গেছি তাকে। এইটা যখন পড়ছে আমি বলছি যে তুই অনেক খারাপ দিকটাই লিখেছিস, আমি অনেক সময় খারাপ ব্যবহার করছি, কিন্তু কেন করেছি জানিস নি? আমি আমার মাটি মা সেই দেশে ফিরে যেতে পারিনি, তো তোকে একটা অনুরোধ করলাম, আমার বাড়ি ঘর 3টা বাড়ি এসব তোকে দিয়ে গেলাম, খালি তুই আমার দেহটা আমার বাংলাদেশের মাটিতে যেন আমি মাটি পেতে পারি। তো এই যে চিঠি যখন পড়ছে, আর আমার যে অভিনয় ছিল বাংলাদেশের ওই শস্য খেতে আমি হাত বুলাচ্ছি গাছের মধ্যে, আকাশের দিকে দেখছি, মাটিতে গড়াগড়ি করছি, আর তখন গান হচ্ছে ও আমার দেশের মাটি তোমার তোরে ঠাকাই মাথা। লোকে কাঁদতে কাঁদতে হল থেকে বেরিয়েছে। আমি আমেরিকায় বসে দেখেছি দর্শকদের সঙ্গে, যখন বেরোচ্ছি সবাই কমেন্ট জিজ্ঞেস করছিল, অন্যান্য চ্যানেলের লোকজন। তো আমাকে লোকজন বলে শরীফ ভাই একটু জানাবেন? আমরা নিশ্চয়ই ভাই, কেমন লাগলো বলে সেটাই বলার জন্যই জানাতাম। বলেন, বলে যে প্রথমেই বলবো যে আমরা কিন্তু আপনাকে সারা জীবন ছবিতে অনেক বকা বাদ্য গালিবাজি এইগুলি করছি, গালি দিচ্ছি, কেন আপনি যে কাজ করেন। তাই আমি বললাম ভাই ওটাও আমার জন্য কমপ্লিমেন্ট, আপনারা গালি দিয়েছেন বলে আজকে আমি আমর শরীফ। আপনি যদি আমার অভিনয় দেখে গালি না দিতেন গতানুগতিক, তা তো কোনো হলো না। তো বলে যে তাহলে পরে সেই মানুষটি আজকে আমাদের যে দেখেন আপনি, আমি এখনো মুচ্ছি চোখ, একটি লোককেই আছে যে কাঁদেনি হলের মধ্যে আপনার অভিনয় দেখে, আপনি এটা কি দেখালেন আমাদেরকে। আমি ছোট্ট করে উত্তর দিয়েছিলাম যে যারা অভিনেতা তাদের চরিত্র এরকম যে যদি পাত্রটা ফ্ল্যাট হয় সে ফ্ল্যাট হয়ে যাবে, যদি পাত্রটা লম্বা হয় ভার্টিক্যাল হয়ে যায় সে লম্বা হয়ে যাবে, তবেই সে অভিনেতা। আপনি যেটি বললেন যে এই অভিনয় যখন আপনি নিউ ইয়র্কের যারা দর্শক তারা দেখে কাঁদলেন, তো আপনার নিউ ইয়র্কে আপনার এই প্রবাস জীবন কত বছরের? 6 বছর দেখতে হয়ে গেল। 6 বছর। তো 6 বছরের বাস্তবতা সেটিতে বাংলাদেশে যারা আছেন তারা কিন্তু এই শেষের যে অংশটুকু আপনি বললেন যে ও আমার দেশের মাটি, অভিনয়টা আমার এই ক্ষেতের মধ্যে বাংলাদেশে যেতে পারি, তো এই অনুভূতিটা, এই ফিলটা তো শুধুমাত্র যারা প্রবাসে আছে তাদের জন্যই সব থেকে বেশি ছুঁয়ে যায়। আমি সবসময় আগে মনে করতাম যে যারা প্রবাসে থাকে, আমেরিকা বা লন্ডন বা অস্ট্রেলিয়া থাকে, বোধহয় খুব আরামে থাকে। আরে বাপরে, আমেরিকা থাকে বা লন্ডন থাকে বা অস্ট্রেলিয়া থাকে, এটা আমার খুবই আল্লাহ তাআলা মানে আমাকে দিয়েছেন যে দেখো তুমি নিজেই। আমি যখন আসলাম আমেরিকাতে, আজ পর্যন্ত কতবার যে রাত্রিবেলায় যখন সবাই ঘুমিয়ে পড়ে, যখন আমার দেশের কথা মনে হয়, যখন আমার ক্যামেরার কথা মনে হয়, ক্যামেরা অ্যাকশন কাট,
এই কথা আমার কানে যায় না, শব্দ শুনতে পারি না, আমাকে কেউ বলে না। কত যে চোখের পানি পড়েছে আমি বোঝাতে পারবো না। এটা আমার একটা উপলব্ধি। তার মানে দেশের যারা এসে প্রবাসী হয় তারা সবাই কষ্টে থাকে। রোজগার করে ঠিকই, যতই রোজগার করুক, মা মাটি দেশকে তো ভুলতে পারবে না। আমার বাবা মা শুয়ে রয়েছেন বাংলাদেশে, আমার তো সারাক্ষণ তাদের কথা মনে পড়ে। তো তাদের পরে সবারই তো মনে পড়ে, তাদের আত্মীয় পরিজন, বাবা মা তো সব বাংলাদেশে। আমেরিকা থাকলে কি হয়েছে, ডলার রোজগার করে ঠিক আছে, কিন্তু একটি সময় না একটা সময় ঠিকই বুকের মধ্যে সেই বাংলাদেশ জেগে ওঠে, বাংলাদেশ বুকের মধ্যে থেকে চারা দিয়ে ওঠে। এখন সব প্রবাসীর বাস্তবতা আর কিছু কিছু প্রবাসীর বাস্তবতা আলাদা। কেউ হচ্ছে বছরের পর বছর যেতে পারছেন না, কোনো সুযোগ নেই, এমন একটা বাধ্যবাধকতার মধ্যে তিনি ঢুকে গিয়েছেন। সেই মানুষগুলোর জন্য কি আপনি যাদের এই চলতে ফিরতে নিউ ইয়র্কে যাদের সঙ্গে দেখা হয়, কথা হয়, আপনার নিজেরও তো সেই মনটা পড়ে তাদের জন্য? অবশ্যই, আমি অবশ্যই তাদের জন্য খুব কষ্ট পাই, যে যারা একদমই যেতে পারছেন না, এসছেন কষ্ট করে হয়তো চলে এসে আর যেতে পারছেন না। এই মানুষগুলো কত কষ্ট বুকের মধ্যে, আত্মীয় পরিজনকে দেখতে পাচ্ছে না, কষ্টজনের মধ্যে হয়তো পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, দেখা হচ্ছে না। তার সেই বাংলাদেশের একেবারেই আমি ধরে নিলাম যে অনেক কিছুই আমাদের খারাপ তুলনা করতে গেলে আমেরিকার সঙ্গে। হয়তো লোকে অনেক বলবে যে আমেরিকার খাওয়া খারাপ, ভালো, বাংলাদেশে খাওয়া খারাপ, বা এটা পাওয়া যায় না, ওটা পাওয়া যায় না, বা ভেজাল, বা মশা মাছি, যাই হোক। আমার কথা হচ্ছে বাপে যে আমার দেশ বাংলাদেশ, এটা আমার মধ্যে সবসময় জেগে ওঠে, সবসময় জেগে ওঠে। অনেক রাত কেঁদে বুক ভাসিয়েছেন। হ্যাঁ। তো এখন আপনি বলছিলেন যে আপনার কাদার পেছনে কারণ কিন্তু দুইটা, একটা না। একটা হচ্ছে আপনার কানে সেই লাইট ক্যামেরা অ্যাকশন আপনি শুনতে পান না, আর একটা হচ্ছে আপনি আপনার মা ও মাটি থেকে দূরে আছেন। তো মা ও মাটি থেকে দূরে থাকার পেছনে আসলে মূল কারণটা কি? আমি যদি একটু ঘাটাঘাটি করি তাহলে দেখা যায় যে কিছু কিছু জায়গায় এমনও উদ্ধৃতি আপনাকে দেওয়া হয়েছে, দেশে থাকলে ভিক্ষা করে খেতে হতো। না, একেবারে এই সত্যি কথা যেটা বলবো, আমার প্রিয় দর্শকরা আছেন শুনছেন, তারা মূলত আমার মেয়েটি, ছোট মেয়েটি, সে লাস্ট যে পড়াশোনা করলো বাংলাদেশে আগা খান থেকে, তাকে আমি শুরু করেছি। এই ছোট্ট এতটুকু হাত ধরে নিয়ে গেছি, ইন্টারভিউ দিয়েছে, তাকে অ্যালাউ করেছে, সে প্লে গ্রুপে ভর্তি হয়েছে। উত্তরাতেই আগা খানের স্কুল, এইখানে তাকে আমি ও লেভেল করিয়েছি। ও লেভেল করেছে, এরপরে সে ডিজায়ার করলো যে পাপা আমি পড়াশোনার রেজাল্ট দারুণ ভালো করলো, ও লেভেল পর্যন্ত এত ভালো করলো, বলে বাবা আমি বাইরে যেয়ে পড়তে চাই। এই আমার মাথায় ঢুকলো, এবং কিভাবে মিলে গেল জানি না। আমাদের ওয়াইফের বড় বোন ও বোস্টনে থাকতো, ওরা একটা অ্যাপ্লাই করে রেখেছিল আমাদের কয়েকজনের, আমাদের 5 বোন, আমার ওয়াইফেরা 5 বোন, এক ভাই। তার মনে হচ্ছে বাবা আমার মেয়েকে বলে দেখি এইটা যদি এসে যায় এর মধ্যে। এই করতে করতে আমাদের ওয়েট করতে হচ্ছে 2005-এ তারা অ্যাপ্লাই করেছিল, 2005-এ, আর আমরা সেটা পেলাম 2018-তে। 13 বছর পরে, এখন নাকি আরো বেশি লাগে। ওইটা এসে গেল যখন, তখন আমার মাথার মধ্যে ঢুকলো তাহলে তো এখন মেয়েকে পড়াতে যেতে হবে। মেয়ে পড়তে চেয়েছে, পড়াশোনা ভালো হবে। আমি সমস্ত রেডি করে না এখন গোটাই আর অ্যাক্টিং টেক্টিং করবো না, করেছি, এখন আমার মেয়ের পড়াশোনার দিকে খেয়াল করি। ঠিকই আল্লাহ তাআলা সুযোগ করে দিলেন, চলে আসলাম 2019-এ। তো 2019-এ যখন আসলেন, তো তখন আপনার বাংলাদেশের অবস্থা কেমন ছিল, আপনার অবস্থা কেমন ছিল, আপনার কাজগুলো কেমন হচ্ছিল? কাজ হচ্ছে কি তখন কমে এসেছিল, এই জন্য যে বাংলাদেশে তখন ফিল্মের ব্যবসাটা একটু থিতিয়ে গেছিল, একটু কমে গেছিল, যার জন্য একটু কম ছিল, সেই জন্য চাপটা কম ছিল বলবো। তারপরেও আমাকে তাড়াহুড়ো করে 5টা ছবি আমার পেন্ডিং ছিল ওই সময়, সেই 5টা ছবির আমি বলে কয়ে তাদেরকে রিকোয়েস্ট করেছি ভাই আমার কাজগুলো একটু করে রাখেন, ছবি রিলিজ যখন হোক আমার কাজগুলো, কারণ আমি জানি যে আমেরিকায় এসে গেলে তখন যদি না যেতে পারি তাদের কাছে তারপর আটকে যাবে, ঠিক না? এখন আমার যেটি মানে জানার খুব আগ্রহ, সেটা হচ্ছে 1972 সালে আপনি চলচ্চিত্রে নামেন। হ্যাঁ, ওকে। 72 থেকে 2019, তো আমাদের কথা হচ্ছে আমরা যারা তরুণ মানুষ, আমরা তো এটাই ভাবি যে আমি একটা বয়স পর্যন্ত কাজ করব, সেখান থেকে আমার কিছু সঞ্চয় হবে, আমি পরবর্তী বয়সটাতে সেটাকেই আমি মৃত্যুর আগ পর্যন্ত ব্যবহার করতে পারবো। তো 1972 থেকে 2019 সাল পর্যন্ত ইন্ডাস্ট্রি আপনাকে কি দিল যে আপনি শূন্য হাতে হয়ে গেলেন? আপনি বললেন যে হচ্ছে বাংলাদেশে থাকলে তো ভিক্ষা করে খেতে হতো। অবশ্যই ইন্ডাস্ট্রি আমাকে যা দিয়েছে, আল্লাহ পাক আমাকে যা দিয়েছে, আমার ফিল্ম ইন্ডাস্ট্রি আমাকে যা দিয়েছে,
কেউ দিতে পারবে না। আমি তাই বলছি, পরিষ্কারভাবে বলছি, আজকে আমার ধন দৌলত টাকা পয়সা কম থাকতে পারে, ডাজন্ট ম্যাটার। আমাকে এক কথায় 19 কোটি লোক চেনে বা ভালোবাসে বা ডাক দেয় যে শরীফ ভাই একটু আসেন, এখানে আমেরিকায় হচ্ছে তাই। প্রতিটি পদে পদে আমাকে দেখলি শরীফ ভাই আসেন এক কাপ চা খাই। এই যে লোকের প্রাণের উচ্ছ্বাস, যে ভালোবাসা, আমি কি কোটি টাকা দিয়ে কিনতে পারবো? কোটি টাকা কি আমার সঙ্গে যাবে? যাবে না। আমাকে তো সব যা টাকা পয়সা দুনিয়ায় রেখে চলে যেতে হবে। তাহলে এই উপার্জনটা তো আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন, পারবে? যারা ডলার আছেন, আমি অনেক আমার বড় লোক বন্ধুদের এই রেফারেন্স দিই যে ভাই আপনার অনেক টাকা পয়সা থাকতে পারে, চলেন যাই ঢাকা বা রাজশাহী বা ময়মনসিংহে দুই জায়গায় দুইটা মঞ্চ বানাই। আপনি তো কোটিপতি লোক, তো চলেন দেখি কার মঞ্চের সামনে বেশি লোক থাকে, চলেন দেখাই। ও নিজে আগেই স্বীকার করে ফেলে, না ভাই পারবো না, আপনি জানি যে সব আপনার কাছে যাবে, আমাকে কেউ চিনেও না, আসবেও না আমার কাছে। এই যে চিনেও না, আসবে না, এইটাই আমার প্রাপ্তি, এটাই অর্জন। হ্যাঁ এটাই অর্জন। এটা ফিল্ম আমাকে দিয়েছে। অনেকে অনেক সময় আমার একটু কষ্ট নিয়ে বলে কি পেলাম ফিল্ম থেকে, কিছুই পেলাম না। নো, ফিল্ম আমাকে আজকে যা দিয়েছে, আমাকে টাকা পয়সা দিতে পারতো। এটা আমি নিজেও স্বীকার করি, অবশ্যই স্বীকার করি। কিন্তু তারপরেও ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে যখন কাজ করতেন, তখন কি কখনো আক্ষেপ হতো এত পরিশ্রম করছি, এত কষ্ট করছি, সংসার ভুলে যাচ্ছি, পরিবার ভুলে যাচ্ছি, নাওয়া খাওয়া ভুলে যাচ্ছি, এত সময় দিচ্ছি, পারিশ্রমিকটা কি আমাদেরকে মানে ঠিকঠাক হচ্ছিল কিনা? বা আপনার এটা নিয়ে আপনার কখন এই পয়েন্টটাই বলি, এই পয়েন্টটা হচ্ছে যে আমাদের একটা সময় এসে এই পয়েন্টে আমরা খেয়াল হয়েছিল, কিন্তু এতই মানে ছবির পিছনে আমরা ব্যস্ত ছিলাম যে ভালো ছবি হবে, ভালো অভিনয় করবো, দর্শক জমজমাট হলে সামনে হবে, যে এই দিকটা খেয়াল করতাম না। পরবর্তী একটা সময় এসে খেয়াল হলো তাই তো এটা তো রয়ে গেছে, রেমুনারেশনটা তো রয়ে গেছে সেই আগের দিনের। এখন তো পাল্টে গেছে, 6 বছর 10 বছর পার হয়ে গেছে, এখন তো রেমুনারেশন হাই হওয়া উচিত। এবং আমি সেই শিল্পী সমিতি, এই কথা থেকে এই কথা সুবিধা, শিল্পী সমিতি হয়েছে এবং আমার হাত দিয়ে তৈরি হয়েছে। আমি কনভেনার ছিলাম 1984 সনে। এই 84 সন থেকে আমি সেক্রেটারি, রাজ্জাক ভাই সভাপতি, আমরা হচ্ছি একেবারে শুরু থেকে। হ্যাঁ, এই শুরু থেকে হওয়ার পর রাজ্জাক ভাই ছেড়ে দিলেন, এরপরে খলিল ভাইকে করলাম প্রেসিডেন্ট। খলিল ভাই 4 বছর ছিলেন। এরপরে আমি ছিলাম পরপর সব থেকে বেশি 4 বারের প্রেসিডেন্ট, মানে 8 বছর আমি প্রেসিডেন্ট ছিলাম, 6 বছর সেক্রেটারি ছিলাম, 14 বছর সমিতি আমার সঙ্গে ছিল। বা এইটার আইডিয়াটাই আমার, স্বপ্নটা আমার। তো এই যে সমিতি তৈরি করে আমরা কিন্তু তখন এই যে পয়েন্টটা বললে যে আমাদের সম্মানী বাড়াতে হবে, প্রযোজকদের সঙ্গে বসে সেটা বাড়ানোর একটা সীমা থাকতে হবে। তো আমাদের দেখতে হবে যে কতখানি আয় আমাদের ছবির, কতটা হলে চলে, কতটা আয়, সেরকম করে আমরা কথাবার্তা বলে বাড়িয়েছিলাম, পরবর্তীতে বেড়েছে। তো আপনার হাত ধরে যে শিল্পী সমিতি আসলো, সেই শিল্পী সমিতি আসলে এখন কোন পর্যায়ে আছে? কারা নেতৃত্ব দিচ্ছে? শিল্পী সমিতি নিয়ে একদম এত ধরনের কাদা ছোড়াছুড়ি হয়, এই তো দিলে আমার বুকের মধ্যে একটা ধাক্কা। সেটা হচ্ছে যে আসলে আমি খুব কষ্ট পেয়েছি। আমি শিল্পী সমিতি তোমাকে বললাম যে 14 বছর ছিলাম। এই 14 বছরে কিন্তু ইলেকশন করে আমি জিতে হয়েছি, কিন্তু কেউ বলতে পারবে না যে ইলেকশনের এই যে বলে কাদা ছোড়াছুড়ি ইলেকশনের সময় হয়েছে। পরবর্তীতে আমি কিন্তু দেখেছি যে হারতো আমরা হাসতে হাসতে যে তার গলায় মালা দিতাম, যা জিততো সেও তার গলায় মালা দিত। এই মালা দিত, ভাই ঠিক আছে আমি কাজ করবো, তুমি আমার সঙ্গে থাকবে, বড় জড়া দাঁড়িয়ে একে অপরের সঙ্গে হাত মিলিয়ে হাসাহাসি মুখে বিদায় হয়ে গেলাম রাত্রেবেলায়, হাসতে হাসতে দুজনে। যে তুই আমার সঙ্গে থাকবি, তুই কাজ করবি, আমিও কাজ করবো, আমি সভাপতি হয়েছে তো কি আছে, তুই থাকবি প্রত্যেক ব্যাপারে মাকে তুই ইয়ে করবি, অ্যাডভাইস করবি যে কি করলে ভালো হয় না হয়। তো এইরকম ছিল আমাদের সঙ্গে। যখন এগুলো হলো তখন আমি আমেরিকা এসেছি মাত্র। ওকে, তো এই যে এগুলো অর্থাৎ কাদা ছোড়াছুড়ি, আদালত পর্যন্ত যাওয়া, আপনার কাছে কি মনে হয় শিল্পী সমিতিতে না শিল্পী সমিতিতে এমন কি আছে যেটার জন্য এই যে দ্বন্দ্বের মধ্যে আসলে সেখানে কি স্বার্থ অনেক বেশি? কিছুই নেই। আমি বলবো যে যদি নিঃস্বার্থভাবে কেউ কাজ করে, কিছুই নেই। কি একটুকু যেটা আছে সেটা হচ্ছে যে মানে কেউ সেভাবে চিন্তা করেনি, মস্ত বড় দায়িত্ব, মস্ত বড় দায়িত্ব। সেই দায়িত্ব নিয়ে যে এরকম কাদা ছড়াছড়ি হবে কে চিন্তা করে? আমি তো ছিলাম, বললাম যে আমি তখনকার দিনে আমাদের সমিতিতে এত টাকা নেই, পয়সা নেই, নতুন হয়েছে, তারপরেও আমি শিল্পীকে ক্যান্সারের চিকিৎসার জন্য আমেরিকায় পাঠিয়েছি। সে সময় সরকারি কিছু টাকা আমার সমিতি থেকে দিয়ে 2 লাখ টাকা দিয়ে আমেরিকা পাঠিয়েছি চিকিৎসার জন্য, সম্ভব তো হয়েছে। ওকে, তো শিল্পী সমিতির ওখানে কি যে ফান্ড, সেই ফান্ডও কি কারো নজরের মধ্যে আছে নাকি? না, ফান্ডের এক সময় তো খুবই আমাদের
অভাব ছিল, এবং আমরা ওই নিজেরা শিল্পীরা, আমি যেটা করেছি সেটা পরবর্তীতে পারে নাই। আমি ঢাকা, রাজশাহী, খুলনা, চিটাগং বিভিন্ন জায়গায় শিল্পীদের নিয়ে যে ফুটবল, হয়তো চ্যারিটি ফুটবল, গান, সন্ধ্যের পরে গানের অনুষ্ঠান, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, এই সমস্ত নিয়ে অনুষ্ঠান করে প্রায় এক এক জায়গা থেকে 20 লাখ, 25 লাখ, 30 লাখ সেই সময় অর্জন করে ব্যাংকে রেখেছি। এই দিয়ে চলতো আমাদের, এটা আমার ছিল। তারপরে আজ পর্যন্ত আমি সবাইকে এখন জেগে বলি, তারপরে এত কেউ এই ধরনের কোনো উদ্যোগ নিল না যে কি করে সমিতির তহবিল মজবুত করা যায়। কেন হয়নি? না ভাই, কেউ পারে না, হয়নি। আমরা এটা কেমন কথা, পারে না, হয়নি, আমি করলাম কি করে? তো এইটার জন্য এখন শিল্পী সমিতি গেছে, শুধু ওই শিল্পী সমিতির আমি অমুক হবো তমুক হবো এই পর্যন্তই। সভাপতি হব, কেউ সেক্রেটারি হব, দলাদলি করব, চুরি করব। আবার এখন একটি নতুন চালু হয়েছে, ভোট কিনে টাকা দিয়ে, শুনলাম। শিল্পী সমিতির ভোট টাকা দিয়ে? হ্যাঁ, টাকা দিয়ে কিনে। এইটা শুনে তো আমি সত্যি অবাক হয়ে গেছি যে এটা কি ব্যাপার। আমি তাহলে আপনি যত যাই বলেন না কেন, যে শিল্পী সমিতির নির্বাচনে জয়ী হওয়ার জন্য যারা টাকা দিয়ে ভোট কেনে, সেখানে কি শুধুমাত্র ডেজিগনেশন বা পদের লোভ, না এর বাইরেও আরো কোনো বেনিফিটস? না, বাইরে আমার কোনো বিজনেস আমার তো চোখে পড়ে না। আমি ছিলাম তো 14 বছর, আমি তো কোনো বিজনেস দেখলাম না। হ্যাঁ, কি না একটা সম্মানীয় পদ। আমি টোটাল শিল্পীদের সভাপতি। আপনি যে 14 বছর ছিলেন, তারপর তো দিন অনেক ঘুরে গেছে, সেটা অনেক পার হয়ে গেছে, পৃথিবী অনেক এগিয়ে গেছে, অনেক অনেক স্বার্থ যুক্ত হয়ে গেছে। এই স্বার্থ যুক্ত হলে তো আমার কিছু করার নেই। আমি এত বছর থাকলাম, কই আমাকে তো কেউ কিছু বলতে পারলো না। আঙুল দেখিয়ে যায় না, আমার শরীর বেটে করছে বা ওটা করছে ওটা করছে। আপনি যে সময়টাতে ছিলেন সেই সময়টাতে তো মনে করেন সভাপতি, সাধারণ সম্পাদকেরা সরকারের তরফ থেকে বড় বড় টাকা পেত না, প্লট পেত না। এখন তো অনেক কিছু আমাদেরকে কিছু তখনকার সরকার থেকে কিছু জমি দিয়েছিল, একবার 3-4টা প্লট। আমি সমিতির সভাপতি হই, আমি নিই, বাট এটিএম ভাই, মিনুর রহমান, জাফর ইকবাল এদেরকে দিয়েছিলাম। 4টা না কয়টা দিয়েছিল। সবাই বললো যে আপনি সভাপতি। ভাই না, আমি তো নিতেই পারি না, কিরকম করবে? আমি সভাপতি, আমি যদি আগে নিই তাহলে বলে একেবারে জাহান্নামে গেল সমিতি। হ্যাঁ, যাদের বেশি প্রয়োজন তাদেরকে সবার নিয়ে মতামত নিয়ে তাদেরকে দেওয়া হয়েছিল। কিছুই করে না, কিন্তু এই যে দ্বন্দ্ব, দলাদলিটা তৈরি হয়ে গেল। তা নিজের হাতের গড়া যে প্রতিষ্ঠান, সেটারই অবস্থা কতটা খুব কষ্ট লেগেছে আমার। আমি পরবর্তীতে যখন গেছি সবাইকে রিকোয়েস্ট করেছি যে ভাই তোরা এটা করিস না। খুব আমি লজ্জা পাই। আমাকে এখানে আমেরিকাতে আমি লোকের কাছে জিজ্ঞেস, লোক ভাই এগুলি কি হচ্ছে আপনার শিল্পী সমিতিতে? আমি বললাম আমি তো আপনাদের সঙ্গে, আমাকে জিজ্ঞেস করেন কেন? বলে না, আপনাকেই তো বলবো, আপনি না এত বছর সব মনে রাখছে তো, আপনি এত বছর সভাপতি ছিলেন, এত বছর সেক্রেটারি ছিলেন। ওই সেই সময় তো একটু বাইরে টু শব্দ শুনতাম না, বাইরে শিল্পী সমিতির কথাই জানতাম না, কবে ইলেকশন হলো কি না হলো। এখন তো এটা একেবারে লোকের মুখে মুখে। শুধু লোকের মুখে মুখে বললে ভুল হবে, যে মানুষজন ফেসবুকে তারা পোস্ট দেন, হাসাহাসি করেন যে শিল্পী সমিতির নির্বাচন জাতীয় নির্বাচনের মতো হয়ে গেছে। খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। যাই হোক, আমরা আবার নিউ ইয়র্কে একটু ফিরি। আপনি যখন বললেন যে নিউ ইয়র্কে মানুষজন আপনাকে দেখলে সালাম দিচ্ছে, মানুষজন আপনাকে খুব কাছ থেকে পাচ্ছে, আমার না আপনাকে এত সহজলভ্য দেখতে আমার ভালো লাগে। আমি একটু বলিনি, সেটা কি জানেন, আমরা যাদেরকে একদম উপরে রেখেছি, সব সময় একদম উচ্চ আসনে রেখেছি, সেই মানুষগুলো যখন একটু হাঁটতে গেলে, চলতে গেলে যখন আপনাদেরকে দেখে ফেলি না, মনে হয় না কেন এত সরাসরি দেখবো, একটু রিজার্ভ নয় কেন? আপনার কাছে এই বিষয়টা কেমন লাগে? না, আমি এই ব্যাপারটা খুব অন্য চোখে দেখি। যে আমি বাইরে লোকজনের কাছে একজন ভয়ঙ্কর লোক, এরকম প্রথমেই অনেক মহিলা বা লোকে বলে, ভদ্রলোকই বলে, ভাই আপনাকে দেখে যে ভয় পেতাম সিনেমা হলে, আপনাকে দৃশ্য আসলে আমাদের দাঁড়ায় ভয় লাগতো যে আপনাকে কিরকম লোক, আপনি যেরকম করে তাকান। আর এখন বলছে যে দেখে আপনার সঙ্গে কথা বলে একদম উল্টো লোক, আপনি তো জোরে কথাও বলেন, আমাদের সঙ্গে আস্তে আস্তে কথা বলেন। তা আমি বললাম ভাই ওটা তো আমার কাজ। ভয় ভাগাই দিচ্ছেন মানুষের, এটা কাজ। তখন আপনাদেরকে আমার ভয় পানো একটা কাজ ছিল, যে ভয় পাইতে হবে লোকে, না আমার কোনো দাম নাই, আমি কিসের কল নাও, আমার কথা কি হিরো শুনবে কেন? তো আমি সেই জন্য অভিনয়টা আমার করতে হয়েছে। কিন্তু আমি ব্যক্তি জীবনে একজন বাবা, একজন মানুষ, যেটুকু হওয়া উচিত সেইটুকুই। আপনাকে দেখলে আমি চেষ্টা করি সবাইকে দেখলে আগে আসসালামু আলাইকুম দেওয়া। এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে, যে আগেই সালাম দিতে হবে।
অসুবিধা কি? তো আমার স্টুডিওতে আমাদের যখন প্রোগ্রাম শুরু করতে দেরি হচ্ছিল তখনই মোটামুটি একটু ভয় পাইয়ে দিয়েছিলেন। তো আমার মনে হচ্ছে আপনার না গলা ঠিক আগের মতোই আছে, তাও সবাই বলে। সেটা কি একটু আমরা মানে একটু আরেকটু শোনার চেষ্টা করব কিনা? আমার যে সাংবাদিকতা জীবন, আমি অনেক অনেক প্রতিবেদন করেছি, কিন্তু সব প্রতিবেদন কিন্তু আমার মনে নেই। আচ্ছা, কিন্তু আমার এখনো মনে আছে আমি বজ্রপাত নিয়ে একটা প্রতিবেদন করেছিলাম। আচ্ছা, তো ওইটা নিউজটা যখন আমি লিখি এখনো আমি প্রথম প্যারা একদম মুখস্থ হয়ে গেছে, একদম এখন আমি আওড়াতে পারবো কি কি বলেছিলাম। তো আপনার কাছে কি মনে হয়, আপনি যখন শুয়ে আছেন, বসে আছেন, একটু নিরিবিলি সময় কাটাচ্ছেন, তখন নিজের মনের অজান্তে কোন কোন ডায়লগ গুলো চলে আসে, এবং সেই যে দরাজ কণ্ঠ, সেই কণ্ঠ একটু আমি শুনবো কিনা? সব তো আর এখন মনে নেই। ইনফ্যাক্ট এত ছবি করেছি মনে নেই, কিন্তু হয়তো কোনো একটা ছবির শোনাতে পারি। দর্শকরা হয়তো আশা করে আসে যে শরীফে যখন ইন্টারভিউ দিচ্ছি হয়তো আমাদেরকে একটা লাইভ, তার মধ্যে তুমি বলেও ফেললে উপস্থাপক হিসেবে, তো একেবারেই এই করা উচিত না। আমার মনে হয় যে একটু শোনাই। এটা একটা খুব ব্যবসা সফল ছবি, আমারই বন্ধু নায়ক, তারই ছবি, জসিম, নায়ক জসিমের ছবি। ছবিটার নাম মাস্তান রাজা। তো জসিম আমার খুব, ওর কথাটা মনে হতেই আমার বুকের মধ্যে অস্থিরতা। খুব কাছের মানুষ ছিল, খুব বন্ধু ছিল, মানে ও ছবি করলে আমাকে থাকতেই হবে, ওর ভিলেন, ও হিরো, আমি খলনায়ক। তো এখন একটা ছবিতে, মাস্তান রাজা ছবিতে একটা দৃশ্য আমার মনে হয়ে যায় সবসময় যে খুব আমি উত্তেজিত হয়ে গেছি। ওই মাস্তান রাজা সে আমার খুব নানান রকম জিনিস সব ধ্বংস করে দিচ্ছে, খুব ক্ষতি করছে। তো আমি আমার যে একটা অ্যাসিস্ট্যান্ট আছে, চেকে হাঁটছি আর জিজ্ঞেস তাকে বলছি, ডায়লগটা এরকম ছিল, মাস্তান রাজা, মাস্তান রাজা, মাস্তান রাজা, গঙ্গুয়া কে এই মাস্তান রাজা যে আমার কোটি কোটি অস্ত্রের চালান পুলিশের কাছে দড়িয়ে দিয়ে আমার অনেক ক্ষতি করাচ্ছে? লাগাতো টেলিফোন মাস্তান রাজাকে। হ্যালো মাস্তান রাজা, তুই আমার কোটি কোটি টাকার মাল পুলিশের কাছে দড়িয়ে দিয়ে অনেক ক্ষতি করাচ্ছিস, কিন্তু তুই জানিস না তোর মা, তোর বোন, তোর প্রেমিকা, তিনজনই আমার কাছে বন্দী। বাহ বাহ। তো এই মা বোন প্রেমিকা, কত কত মা বোন প্রেমিকা আপনি বন্দি করে রেখেছেন? আসলে এই হচ্ছে আমার একটা অভিনয় দেখলাম, তোমাকে মনে হয়ে গেল, খুব আনন্দ পেল মনে হয়। আমি নিজেই তো একদম ঢুকে গিয়েছিলাম, বুধ হয়ে গিয়েছিলাম, যেটা একদম সত্যিকারের চলচ্চিত্র দেখছি। রাইট, এই তো আমাদের জীবন এরকম, যেটা করতে হয়েছে সেটা দর্শককে বোঝাতে হয়েছে যে আসলেই আমি তখন ওই মানুষ। লোকে যদি মনে করে যে তো আমার চুরি, ওইটা বললে তো আমার কোনো দাম মূল্য থাকলো না। সেই জন্যই তো আমার আক্ষেপ। আমি তো মানে আপনাকে চেয়েছি সবসময় ওইভাবেই, যে আজকেও আমি আপনার সামনে কেন থাকবো, আমি তো ভয়ের মধ্যে থাকবো, আমার ভয় কেন ভেঙে যাচ্ছে, এটা নিয়েই তো আমার দুঃখ। এই যে দেখুন এখন একটু ভয় পেলে মনে হয়, একটা ভয় পেয়েছে। আচ্ছা, তাহলে এই যে ভয় ভেঙে যাওয়ার সংস্কৃতি, এখান থেকে আরেকটা জিনিস আপনাকে বলি। আপনার চোখে এখন তো জল জল করার কথা সেই সময়ের ইতিহাস, যে যারা তখন এফডিসির সামনে মানুষ লাইন ধরে দাঁড়িয়ে থাকতো, কখন আহমেদ শরীফ আসবে, কখন বের হবে, এবং অনেকে ঘুষ দিয়ে ঢোকার চেষ্টা করতো। হ্যাঁ, এটা মজার একটি ব্যাপার আছে। এই ফাঁকে আমি একটু ঘুষ দিয়ে কথাটা বলেছি। তখন একটি আমাদের দারোয়ান ছিল এফডিসির, ও আবার আমাদের সঙ্গে মধ্যে মধ্যে অভিনয়ও করতো, বেশ লম্বা জুলফি রেখেছিল, নামটা আমি ভুলে গেলাম এই মুহূর্তে, খুব পপুলার হয়ে গেছিল ছবিতে কাজ করে। এরা একটা গ্রুপ ছিল, সিন্ডিকেট। এই যে লোকগুলি বাইরে থাকে তাদের কাছ থেকে 5 টাকা 10 টাকা যাই বা কেউ 2 টাকা দিলেও শেষমেশ তাকেও লোকে যেদিনকে আমরা দেখতে পাই যে প্রচুর লোক এফডিসির মধ্যে, মানে পার্কের মতো লোক ঘুরে বেড়াচ্ছে, সেদিন কিছু বলা হয় না, কিন্তু পরের দিন ওই দারোয়ানকে ডাকা হয়, আয় এদিকে, তোর কিন্তু সব ছবিতে কাজ বন্ধ। স্যার কেন? কালকে এত টাকা রোজগার করেছি, সে দিয়ে বাকি জীবন চালা, আর তোর কোনো এখানে এফডিসি চাকরি আমরা ক্যান্সেল করে দেবো। এই তোর হাতে পায়ে ধরা শুরু, স্যার আর এরপর থেকে কোনো লোক আসবে না। এই ঘুষের কথা বললে মনে হয়ে গেল ওই লোকটার কথা, নামটা মনে আসছে না। এত এত জনপ্রিয় হয়ে গেছিল আমার সঙ্গে কাজ করে, যে আমাদের সঙ্গে সবার সঙ্গে কাজ করতো। ওই কোনো এই যা ধরে নিয়ে ওকে, ও ওকে মোচ, এরকম একটা মোচ রাখছিল, খুব বিরাট মোচ,
জুলফি এত বড়, আলাদা একটা গেট আপ, আলাদা গেট আপ, এবং এই গেট আপের কারণেই সে একই সঙ্গে দারুণের দায়িত্ব, পাশাপাশি হচ্ছে চলচ্চিত্রে অভিনয় করে ফেলতো। আচ্ছা, এফডিসির প্রসঙ্গ যেহেতু আসলো, তো এফডিসির স্মৃতি আপনার কিভাবে আপনাকে তাড়িত করে? এফডিসির সেই গেট, পুরোনো গেট কিন্তু এখন নাই, পুরোনো গেটটা ভেঙে ফেলা হয়েছে, নতুন করে সম্প্রসারণের কাজ চলছে। ওই যে শুটিং এর যে স্পটগুলো, সেই ফ্লোরগুলো, সেগুলো নিয়ে একটু স্মৃতিচারণ করতে গেলে। এখন এই যে কথাটা বললে আমি বলি যে এই আমেরিকায় চলে আসার পরে প্রথম যখন আমি বাংলাদেশ আবার গেলাম, বোধহয় 1 বছরের মাথায় বা 6 মাসের মাথায়, তো হঠাৎ ইচ্ছা করলো স্বভাবতই যে যাই একটু এফডিসি যাই। একদিন এফডিসি গেলাম, আমার সমিতি অফিস একটা আছে আমার হাত দিয়েই তৈরি, ওর একটা ছেলে চাকরিতে দিয়েছিলাম, ওই ছেলেটি এখনো আছে, এতটুকু আনছিলাম, ওই ছেলেটা এখন বড় হয়ে গেছে, ওর ছেলে মেয়ে। তো ওকে বললাম যে জাকির আজকে আসবো তোদের এখানে, স্যার আসেন আপনাকে স্যার দেখতে ইচ্ছা করে। যাই হোক গেলাম, দেখে কি বলবো, জুমকে গেলাম, তারপরে সমিতি অফিসে গেলাম, তারপরে একটু বাইরে হাঁটতে গেলাম, যে দেখি সব ঘুরে ঘুরে। তোমাকে বোঝাতে পারবো না যে একসময় প্রচণ্ডভাবে ঝরঝর করে চোখ দিয়ে পানি পড়তে লাগলো, কিছুতে নিজেকে ঠেকাতে পারছিলাম না, এখনো এসে যাচ্ছে আমার চোখে পানি। যে এফডিসিতে শয়ে লোক থাকতো, প্রত্যেক ফ্লোরে কাজ করছি আমি, এই ফ্লোর থেকে ওই ফ্লোরে যাচ্ছি, ওই ফ্লোরে জসিম আমাকে এই যে দেখা হবে পরের ফ্লোরে আমার সঙ্গে শুটিং, এত কাজ, এত লোকজন। সেই এফডিসিতে একটি শুটিং নেই, কোনো লোক চলছে না, অনুচারণা নেই, ফাঁকা এফডিসি। এটি দেখে দাঁড়িয়ে অনেক পিছনে চলে গেলাম যে এই এফডিসি আমরা কি করেছি, কখন দিন হয়েছে কখন রাত হয়েছে কিছুই টের পাইনি। সকালে এসে ঢুকতাম, রাত্রি 12টায় চলে যেতাম বাড়ি, আবার চোখ ডলতে সকালে এসে কাজে ঢুকতাম। বাসার আমার পরিবারের লোকজনের সঙ্গে পর্যন্ত দেখা হতো না, অনেকদিন ঘুমিয়েই থাকতো ওরা, যে যখন গেছি তখনও ঘুমিয়ে, যখন চলে আসছি তখনও ঘুমিয়ে। তো এরকম এফডিসি আজকে এরকম দেখলাম যে একটি লোক নাই, একটু কাজ নেই, কত কষ্ট লাগতে পারে। যে লোকটি 850 ছবি করেছি, বললাম তোমাকে যে কেন এখন আমি এর মধ্যে আমি এই রাতে কাঁদি, একটি কারণ যে আমি শুনতে পারি না সেই পরিচালকটি, চেনা পরিচালক সব আমার, এ যে মিন্টু, ইবনে মিজান, দেওয়ান নজরুল, এই সমস্ত বড় বড় ডাইরেক্টরের সেই যে অ্যাকশন বলেন, শরীফ সাহেব ডায়লগ বলেন, বন্ধু বান্ধব যারা ছিল, যাদের সঙ্গে সময় কাটাতাম, নিজের বাড়ির স্ত্রী পুত্র থেকে বেশি সময় কিন্তু আমাদের নিজেদের মধ্যে, কারণ 16 ঘন্টা আমরা শুটিং করতাম, সকালের শিফট রাত্রের শিফট, তো 16 ঘন্টা তো আমরা দোকানে থাকতাম, বাসায় 8 ঘন্টার মধ্যে 6 ঘন্টা তো ঘুম। তাহলে পরে ওদের সঙ্গে দেখা হচ্ছে কখন, আমার পরিবারের তো সব মানুষ আমার এখানে, তো এটা একটা আলাদা পরিবারই হয়ে গেছিল আমাদের সময়। আর আমাদের সময় প্রচণ্ড একটা ছিল যে একে অপরকে আমরা খুব ভালোবাসতাম। একদিন দেখানো হলে কি কালকে করেছিলি, না কালকে কাজ ছিল না, আসিস এখানে একটু এফডিসি আসিস না আসিনি, কাল একটু কাজ করছি বাইরে। এত আমাদের অ্যাটাচমেন্ট ছিল তখনকার দিনে যে চিন্তা করা যায় না। এখন আমি তাই দেখি কামড়াকামড়ি, মারামারি, যে বললে একটু ওকে কাদা ছড়াছড়ি, এগুলো আমাদের সময় ছিল না। তো দীর্ঘ যে অভিনয় জীবন, বন্ধু আসলে কারা কারা হয়েছিল, কাদের নাম আপনি যদি বিশেষ করে নায়কদের কথা বলি? নায়কের মধ্যে যেরকম জসিমের কথা একটু আগে বললাম, জসিম, আলমগীর, আর ইলিয়াস কাঞ্চন, বেচারা জাফর ইকবাল মারা গেছে, জাফর খুব বন্ধু সুলভ, ছোট ভাইয়ের মতো আমাকে বড় ভাই করতো। আর নামগুলো যা বললাম মোটামুটি এই, আর ছোটগুলি আছে, রুবেল আছে, তারপরে হিরোরা এরাই, রাজ্জাক ভাই তো অবশ্যই, রাজ্জাক ভাই এক মুরব্বী ছিলেন আমাদের, কিন্তু আমাকে অত্যধিক স্নেহ করতেন, এবং যেটুকু সুযোগ আমি পেয়েছি অনেক হিরোরা পাইনি রাজ্জাক ভাইয়ের কাছ থেকে। রাজ্জাক ভাই তাদেরকে একটু হয়তো করতেন কম, মানে সিনিয়রিটি হিসাব নিতেন, কিন্তু আমাকে কোনোদিন উনি এইভাবে দেখেন না। আমাকে সবসময় এই আমার শরীফ আসেন, আমার শরীফ বলতেন, আবার বলে আসেন না। আমি শেষের দিকে ভাই আপনি এরকম আসেন করলে পরে আমি কিন্তু ভালো লাগছে না, আমার কি বলতে হবে আপনাকে, আপনি তুমি বলবেন,
আপনি আমাদের বয়োজ্যেষ্ঠ নায়ক, আপনি আমাকে তুমি বলবেন, আপনি আপনি করেন কেন? না না, আপনারও তো বয়স কম না। ঠিক আছে, আমার বয়স কম না, ঠিক আছে, কিন্তু আপনি আমার থেকে সিনিয়র, তো সিনিয়রটা মেনটেন করি, আসেন না আপনি একটু আমার সঙ্গে বললে আমি খুশি। তো আছে, ঠিক আছে, বলবো জান। ওই তারপরে কখনো কখনো এই শরীফ সাহেব আসেন, বাবা কখনো বলে এই আমার শরীফ দিকে আসো। এইরকম সম্পর্ক ছিল। আচ্ছা, যে তরুণদের মধ্যে শেষ দিকের মধ্যে সাকিব, ওর নাম বলি, ওর সঙ্গে অনেকগুলি ছবি করেছি যখন ও এত পপুলার হয়নি, তখন থেকে করেছি ওর সঙ্গে কাজ। তারপরে যে কি বলে, আরে বলে গেলাম নামগুলি, সব মনে আসে না, আর কত থাকবে। রুবেলের কথা তো বললাম, রুবেল আমাদের সময়ও কাজ করেছে, পরে অবশ্য কম কাজ, আমাদের সময় বেশি কাজ করেছে। আর অন্যান্য হিরো নীরব ট্রুব আছে, এরাও খুব কম কাজ করেছে। সালমান শাহর সঙ্গে, হ্যাঁ, সালমান শাহ আমার সঙ্গে কাজ করছে। প্রথম ছবিটি খুব স্মরণীয়, এটা ভালো একটু তুমি প্রশ্ন রেখেছো। সালমান প্রথম ছবিতেই আমার সঙ্গেই কাজ করেছে, কিয়ামত থেকে কিয়ামত। এই ছবিতে সালমান হচ্ছে রাজীবের পুত্র, আর আমার কন্যা হচ্ছে মৌসুমী। আমাদের এই ফ্যামিলির একটা রেশারেশি, দম্ভ। আমি বড়, রাজীব আমি বড়, এই যে দুজনের রেশারেশি, সেই সময় তোর ছেলে মেয়ের যখন ভালোবাসা হলো, তখন আমাদের সে দাম্ভিকতা যায় না, না তুমি যাবে না বাসায়, মিশবে না সঙ্গে। এই তো সালমান অল্প সময়ে এইরকম জনপ্রিয় পাওয়া কিন্তু আমি আমার এই ফিল্ম ক্যারিয়ারে খুব কম দেখেছি। খুব অল্প সময় ছেলেটি খুব মনোযোগ দিয়ে কাজ স্টার্ট করেছিল। এই যে বললাম কেমন থেকে কেমতে, তখন কিন্তু ও বেশ কাঁপাকাঁপি অবস্থা। একদিন শুটিং করতে যে মজার ঘটনা, যে একটা শর্ট চলছে যেখানে সবাই আছি, ও করছে কাজ, আমি আছি মৌসুমের। ডাইরেক্টর বলেছে অ্যাকশন, আমি আমারটা ডায়লগ বললাম, তারপরেই সালমানের কি একটা ডায়লগ আছে, এটা সালমান কাট কাট, কি হয়েছে, কি প্রবলেম? ওই আপনার অভিনয় দেখছিল। মানে আপনার অভিনয়ের মধ্যে বুধ হয়ে গিয়েছে নিজের ডায়লগ আর মাথায়। আমি যে ওকে ধমক দিয়ে বলেছি কথাটা, ওইগুলো খেয়াল করে শুনে বলছি আমি আপনার অভিনয়, আমি আমারটা ভুলে গেছি। আমরা ঠিক আছে, আচ্ছা টেক করো, আবার টেক করো, আবার টেক হলো, টেক ভালো করলো। পরে বললো, তখন আমাকে পরে এসে খুব আবার রিকোয়েস্ট করেছে, বলে আমি খুব দুঃখিত আঙ্কেল, আমি একটা আপনাকে একটু কষ্ট দিয়েছি। কষ্ট না রে, অ্যাক্টিং করবি, ভুলভ্রান্তি হবে, তবেই না সে পুরোপুরি অ্যাক্টর হবে, ভুল তো হবেই। এটা তো তুই প্রথম করছিস ছবি, এরকম তো আমরা কত গালি শুনছি প্রথম দিকে আমার ডাইরেক্টরের কাছ থেকে। খুব সাহস পেলো, বলে না আপনি এত কোঅপারেটিভ। আমি তো ভয়ই পাচ্ছিলাম আসলে আপনার সঙ্গে কাজ করতে। আমি কোনো ভয় না, যেখানে যা জানার দরকার বলবি। আমি অবাক হয়ে গেলাম, একটির পর একটি ছবি সব সুপারহিট, সব সুপারহিট। মানে আমি তো পরবর্তীতে যখন কাজ করতাম আমার সঙ্গে, আমি আগেই চিন্তা করতাম সে তো আরেকটা সুপারহিট ছবি দিচ্ছে, আর গল্পগুলো এত ভালো ভালো পেয়েছিল ওই সময়। তো আসলে খুব দুঃখ লাগে এখনো, যে ওই ছেলেটিরই একদিন আমি শুটিং করছিলাম, আজও মনে আছে। আমি তখন শিল্পী সমিতির সভাপতি। হঠাৎ খবর আসলো যে সালমান সুইসাইড করছে। সেট বন্ধ করেন, কাজ বন্ধ করে কোথায় লাশ? ডিএমসিএইচে, ঢাকা মেডিকেলে গেলাম। যে মানে কষ্টে আমার বুকটা ফেটে গেল। 5 দিন আগে ও যে ছবিতে আমার সঙ্গে কাজ করেছে, অন্য একটা ছবিতে, সেই ছবিটা ওই স্ট্রেচারের মধ্যে খালি গায়ে মরদেহ পড়ে শুয়ে আছে, মৃত। আমি দেখে, আমি মনে আছে আজ, আমি নিচে বসে পড়েছিলাম, লোকজন আসছে, আমাকে আবার কষ্ট নিয়ে নাম, ভাই আমি দেখতে পাচ্ছি না, প্লিজ আমাকে আর দেখতে বলেন না, নিয়ে যান বাসায়, আমার কষ্ট লাগছে খুব। সেই মৃত্যু তো এখনো বিতর্কিত, কিভাবে তার মৃত্যু হয়েছে, রহস্যের ঘেরা মৃত্যু, পাশাপাশি নতুন করে আবার হত্যা মামলা দায়ের করা। হ্যাঁ, এইগুলি খুব বাড়াবাড়ি। যাই হোক, আমার কথা হচ্ছে যে একটা সত্য উদ্ঘাটন হওয়া উচিত ছিল, কেন যে হলো না আমি অদ্যাবধি বুঝি না যে কি হয়েছিল। ইনফ্যাক্ট যেটা ওর বউ বলছে, কিছুদিন আগে দেখলাম একটা পত্রিকায় যে ইয়ে করেছে, সুইসাইড করেছে, এ করেছে, সে করেছে, তা কি বলে বুঝি না। আবার আরেকজন আরেক কথা বলে, আরেকজন আরেক কথা। আমরাও কিছুতেই কোনো একটা নিশ্চিত কিছু ইয়ে বের করতে পারলাম না। এটা সেই কেস আবার দেখলাম যে পত্রিকা যাবার করে কেসটা ইয়ে হচ্ছে, তোলা হচ্ছে কেসটা আবার। যাই হোক, কষ্টদায়ক খুব আমাদের জন্য। একটা
খুব ভালো সুসংবাদ বয়ে এনেছিল সালমান, যে সালমান আর মৌসুমী ওই সময় বিপুল একটা দর্শক হলে টেনেছিল, বিপুল দর্শক। হ্যাঁ, আমি খুব পরিষ্কার ভাষায় বলছি যে ওই দুজনের জন্য তখন আমাদের শিল্পটা, চলচ্চিত্র শিল্পটা একবারে 5 ধাপ উপরে উঠে গেছিল, একেবারে 5 ধাপ উঠে গেছিল। সেইটাকে ও মারা যাওয়ায় ধপ করে আবার এক জায়গায় দাঁড়িয়ে গেছে। সেখান থেকে কি আর চলচ্চিত্র আবার ফিরতে পেরেছে কিনা সেই জায়গাটাতে? ওই রকম ইয়েটা অনেক দিন পরে, যখন সাকিব প্রথম দিকে কিছু কাজ করলো, সেগুলো এত সারা জাগানো নয়, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে কিন্তু সাকিব আবার দর্শককে হলে টেনে এনেছিল। ওর পরে সাকিব অনেক দর্শক আবার টেনেছে, এবং প্র্যাকটিক্যালি সে ফিল্মের খুব খারাপ অবস্থার বোধহয়, আমি যদি ভুল না বলি, প্রায় 10-12টা বছর ধরে রেখেছে একা অনলি ওয়ান ম্যান শো। সাকিবের ছবি শুধু চলে, আর কোনো নায়কের ছবি চলে না। কিন্তু আমি অবাক হই, কেন রে বাবা, একদিন তো চলতো, কি জানি কি হলো, দর্শক তৈরি হয়ে গেল শুধু ওরই, এবং ওর কারণেই ইন্ডাস্ট্রিটা কিন্তু টিকে এখনো আছে। এখনো ছবির একেবারে সংখ্যা কমে, যে বছরে যখন বোধহয় 4টা-5টা ছবি হয়, আমাদের সময় কিন্তু ছবি হতো 70টা-80টা এক বছরে, এবং সিনেমা হলের সংখ্যা ছিল আমাদের সময় রাউন্ড 1400 সেই 1400 সিনেমা হল নেমে এখন এসছে 60টা সিনেমা হল, 64 জেলা, তারপরে উপজেলা মিলে 64টা সিনেমা হল। ধন্যবাদ। আচ্ছা, এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় যে আসলে আপনি ঠিক কতগুলো চলচ্চিত্রে অভিনয় করেছেন, সেই পরিসংখ্যান কি আদৌ? অবশ্যই আছে, অবশ্যই। সেটা আমার থেকেও ভালো এখনকার দিনে তো সবাই আমরা বিশ্বাসী, গুগল, হ্যালো গুগল বললেই চলে আসে, কারো কোনো নেই। তো 850 মতো, অলমোস্ট 850, এটা হচ্ছে আমার ছবির সংখ্যা, রিলিজড মুভি। আর শুরু করেছি আমি 1972, একটু আগে বলেছি, অরুণোদয়ের অগ্নিসাক্ষী, আমার ওস্তাদের ছবি দিয়ে, গুরুদেব শ্রী সুভাষ দত্ত, এটা দিয়ে আমার শুরু। এরপরে বিভিন্ন ছবি করতে আরম্ভ করলাম। গাংচিল বলে একটি ছবি করেছিলাম, খুবই চমৎকার, খুবই ভালো, মানে আমার উপরে গল্প, এটাও নায়ক আমি। তো এরকম মিলে একটি পর্যায়ে যখন শেষ করলাম, তখন আমি নিজেই অবাক হলাম যে আমি এত ছবি করলাম কখন। 850 তো কম কথা ব্যাপার না একটা, হ্যাঁ। আর এই 50-52 বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়ে দিলাম। তাহলে ওই সময়টাতে 10টা মুভি থাকলে এর মধ্যে তো মনে হয় 9টার মধ্যেই তো মনে হয় আপনি, হ্যাঁ, 10টা না হলে 8টাতে আমি, 10টা না হলে 8টাতে আমি। তো এই সময়টা কিভাবে মেনটেন করতেন? আমাদের কিন্তু অনেক অভিযোগ আছে শিল্পীদের বিরুদ্ধে, সঠিক সময়ে আসছে না, দেরি করছে, শিডিউল মিস করছে, সব রকমের অভাব অভিযোগ। কিভাবে এই সময়টা? এই কয়টা লোকের নাম বলি, এদের ব্যাপারে কোনো সময় কোনো প্রডিউসারদের কোনো অভিযোগ ছিল না। সেটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে শাবানা, যে সেটে আসার ব্যাপারে শাবানাকে কেউ হারাতে পারেনি। শাবানা ম্যাডাম ডট 9টা মানে 9টা, যেটা ডাইরেক্টর বলে দেবে, যদি বলে 8:30, 8:30, একদম বড়ি কাঁটা ধরে মেকআপ রুমে ঢুকবে। আর তারপরে কতগুলি মানুষ আছে, এগুলির নামও বলি। সোহেল রানা, সেও খুব সময় মতো আসছে। আরেকটি লোক আহমদ শরীফ। আমি পাল্লা দিতাম শাবানার সঙ্গে। এই গল্পটি ছোট্ট করে বলি, আমি প্রত্যেকদিন এক ছবিতে কাজ করতাম, শাবানা মাসে আমি আছি। প্রত্যেকদিন আমি সেকেন্ড ম্যান ঢুকলে মেকআপ রুমে খুলে দেখি, মানে শাবানা মেকআপ নিচ্ছে। কি আসছিস? আমার কয়ে, হ্যাঁ আসলাম তো, আবার সেকেন্ড হয়েছি। এই সেকেন্ড হইতে হইতে আমার মনের মধ্যে একটা ইয়ে জাগলো হঠাৎ করে, যে কি করে 1 নম্বর হওয়া যায়। এবং একদিন ঠিকই আমি ফাঁকি দিয়ে 1 নম্বর হয়ে গেলাম। এই সেদিন এসে আপা আবার আমাকে খুব বকাঝকা দিয়ে বললো, তুই পরের মেকআপ সর, আমাকে বসতে দে। উনি বললে ছেড়ে দিতে হয়, উঠলে। কিন্তু ওই একদিন 1 নম্বর হয়েছি। একদিন 1 নম্বর হয়েছেন, অর্থাৎ ভালো কাজের যে প্রতিযোগিতা। এবার যদি মানে আমি কারো মানে সমালোচনা করার উদ্দেশ্যে না, যদি দেরি করার যদি আমরা করি, তালিকা করি, তো সেক্ষেত্রে কারা, কোন নামগুলো আগে? সেক্ষেত্রে নাম তো সব থেকে আগে শাকিব খানের নাম বলবো, অবশ্যই। ও আমার সঙ্গে সামনে আসলেও আমি ওর বলে দেবো, শাকিব খান 1টার সময় সেটে আসে, 9টা থেকে শুটিং আসে 1টার সময়। তাহলে বলে শুটিং কতক্ষণ হবে? আবার রাত্রে 11টায় শেষ। ওদিকে ঠিক আছে, 11টা পর্যন্ত থাকবে, এসে গেলে তারপরে আর সে যাবে না, কিন্তু 1টার আগে আসতে পারে না সে। এরকম আরও বেশ কিছু শিল্পী ছিল তখনকার দিনে, যা লেট করে আসতো
যেটা কাজের খুব ব্যাঘাত করতো। হিরোইন তো যার নামটা হিরোইনের ক্ষেত্রে হিরোইন লিড করে আসার মধ্যে ছিল অলিভিয়া, একজন হিরোইন ছিল আমাদের সময়, খুব সুন্দরী নায়িকা। সে ওরকম তার আসলো তো আসলো, আসার পর আবার মেকআপ করতে 2 ঘন্টা লাগে তার, কিছুতে আয়নার সব থেকে যাবে না, এটা দেখাবো, ওটা খালি মেকআপ দেখো, এটা এটা হয়নি, ওইটা হয়নি, এটা এই করতে করতে সে সিটে যেতে যেতে সিটে হয়তো মেকআপ রুম থেকে সব ঠিক করে বেরিয়েছে, আবার কিছু যদি আবার ঘুরে আসে, ওকে দাঁড়া একটু, আবার এসে আবার আয়না দেখে, এইরকম। তাহলে 2টা নাম আমরা পেলাম, একটা শাকিব খান, একটা অলিভিয়া। এখন যদি বলা হয় যে শিল্পীদের ব্যক্তি জীবন, সেই ব্যক্তি জীবন নিয়ে কিন্তু এখন খুব মানে সামাজিক যোগাযোগ মাধ্যম, মূলধারার পত্রপত্রিকা অনেক অনেক সমালোচনা। এই ব্যক্তি জীবন এত বেশিভাবে কেন বাইরে বেরিয়ে আসে, এত বেশি কেন সমালোচনা হয়, এগুলো নিয়ে আপনি আসলে কি বলেন? আমি একটু পক্ষ নিয়ে বলবো, আমাদের পক্ষ নিয়ে, যে আমরা কি 2 বিয়ে করলাম বা 3 বিয়ে করলাম, এগুলি লোকের শুনতে খুব মজা লাগে। যদি সত্যি কথা বলি, সমাজে বহু লোক আছে যাদের 4টা বউ কিছুই না, কিন্তু সেগুলো নিউজ ছাপলে সাংবাদিকরা লোকে মজাও পাবে না, পত্রিকা বিক্রিও হবে না। কিন্তু যদি লেখে যে সাকিব 2টার পরে একটা বিয়ে করছেন কালকে, যদি লেখে, ওরে বাপরে, হুড় হুড় করে পত্রিকা বিক্রি হবে। এটা আমি পক্ষ নিয়ে জেনে বললাম যে আমরা তো সেলিব্রিটি, আমাদের একটু যা কিছু করা ভেবে চিন্তে করা উচিত। আমার একটা ছোট্ট গল্প বলি, একটা আমি নাম বলবো না, খুব ধনাঢ্য ব্যক্তি, বাংলাদেশের ধনাঢ্য ব্যক্তি, আমাকে খুব ভালোবাসেন। একদিন তার বাসায় দাওয়াত খেতে গেছি, তখন দাওয়াত খেতে খেতে খাবার টেবিলে উনি বলছেন যে শরীফ ভাই, আপনি একটা ছবিতে একটা সাদা জুতা পরছিলেন, সাদা অ্যালবার্ট শু পরছিলেন, ওই জুতা দেখে আমার এমন লোভ যে আপনি এই জুতা কোথায় পেলেন এত সুন্দর। এবং আমি খুঁজতে 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 পাই না, পরে জীবনে একদিন খুঁজে পাইছি ওই সাদা জুতা পরে আমি কিনেছি সাদা জুতা। তো মানে আমি নামটা বলছি না, উনি যদি এটা কোনোদিন দেখেন উনি বুঝতে পারবেন যে তার কথাই বলছি। এত মজা লাগলো আমার কাছে যে আমি কোন ছবিতে এই জুতা বলছি, এই ভদ্রলোক বহু টাকার মালিক, কিন্তু ওইটা পড়তে হবে, মামুন শরীফ যেটা পড়ছে ওইটা পড়তে হবে, এই জিনিসগুলি ছিল। তো মানুষ তাহলে কি ব্যক্তি জীবনের ওই বিষয়গুলো কি মানুষ অনুকরণ করতে চায়, যে শাকিব খান কয়টা বিয়ে করছে, 2টা বিয়ে করছে, আমি কেন? এটা তো পোষাতে পারবে না, এটা তো পোষানোর ব্যাপার আছে। শাকিব খান 2টা গেল, 4টা করলে কোনো অসুবিধা নেই, ওর কি আল্লাহ অনেক টাকা পয়সা দিয়েছে, এখনো ছবি করছে এবং ছবিতে অনেক পপুলার সে হয়ে গেছে, একটা জায়গায় পৌঁছে গেছে সে শুরু থেকে। এখন পরবর্তীতেও কাজ করলাম রাজ ছবি রাজকুমার, এতেও কাজ করলাম, ওর সঙ্গেও একটা সিন ছিল, 2টা সিন ছিল, 3টা বলতে সিকোয়েন্স ছিল। তো দেখলাম যে না, ও এখন পুরোপুরি অভিনেতা বলতে যা বোঝায় সাকিবের মধ্যে সেগুলো এসে গেছে। তার চোখ, তার মুখ, তার গলার আওয়াজ, সব কিছু অভিনয়, সব কিছু একেবারে ঠিক পারফেক্ট বেরোয়। তো সেক্ষেত্রে আমরা অনুকরণ করলে আপনার এই যে শার্ট, প্যান্ট, জুতা এগুলো অনুকরণ করব, কিন্তু পারিবারিক ওই প্রতিযোগিতায় নামা ঠিক হবে না যদি সামর্থ্য না থাকে। দরকার নেই, হ্যাঁ, সামর্থ্য ম্যাক্সিমাম লোকেরই থাকার কথা না। সুতরাং এই ব্যাপারে আমার মনে হয় যে এতে না ভালো, কিন্তু কি পরলাম, প্যান্ট বা শার্ট বা জুতা বা এইগুলি যদি কেউ নকল করতে চায় করবে, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, আর যে বিষয়টা বললেন যে পাকাপোক্ত হয়ে গিয়েছেন শাকিব খান, তার চাহনি, তার ডায়লগ, সবকিছু, তো অভিনেতাদের সাথে কাজ করেছেন দীর্ঘদিন ধরে, একদম যেটা বললেন সালমান শাহ, আপনার মাধ্যমে, আপনার সালমান শাহের প্রথম ছবিতেও আপনি ছিলেন। তো আপনি আসলে যারা নতুন, যারা অভিনয় করতে আসে, অভিনয় করেন, অভিনয় করেই যাচ্ছেন, অনেকেই আছেন, আপনিও সিনেমা দেখছেন, নাটক দেখছেন, ব্যক্তি জীবনে এখনো দেখছেন, তো কি মনে হয় কোন কোন ত্রুটি মানুষ কাটিয়ে উঠতে পারে না, যেগুলো কাটিয়ে ওঠা উচিত? অভিনয় নাম হয়ে গিয়েছে, খ্যাতিও হয়ে যাচ্ছে, কিন্তু অনেকেরই অনেক ত্রুটি আপনার চোখে অবশ্যই পড়বে। হ্যাঁ, যেটা আমি বলতে চাই না, এই জন্য যে অনেকে কষ্ট পাবে, আমার বলার প্রয়োজন নেই, বুঝে নেওয়া উচিত। তারা যদি আমাদের সঙ্গে ছবিগুলো দেখে বা আমাদের যদি চলাফেরা, আমাদের আচরণ, এগুলি যদি খেয়াল করে বা শুনে লোকের কাছ থেকে, তাহলে কিন্তু শুধরে যাবে সে। তো মৌলিক কিছু বিষয় আছে, আমার দৃষ্টিভঙ্গি কেমন, মৌলিকের বিষয় আমি একদিন একটা ছোট্ট স্ট্যাটাসে, আমার স্ট্যাটাসে লিখেছিলাম, যে ইংরেজিতে লিখেছিলাম, সেটার বাংলা অর্থ হচ্ছে যে যদি ভালো অভিনেতা হতে চাও তাহলে সময় মতো তোমার কাজে আসার চেষ্টা করো, এই ছোট্ট কথা লিখেছিলাম। এবং অ্যান্ড রেসপেক্ট দি এল্ডার্স,
ওকে, তাহলে ওই স্ট্যাটাসের সঙ্গে আরেকটু যুক্ত করে দেওয়া উচিত ছিল আরো একটা বাক্য, সেটা হচ্ছে সময় মতো কাজে আসার চেষ্টা করো, শাকিব খান এবং অলিভিয়াকে অনুসরণ করো না। ঠিকই বলেছো। নিউ ইয়র্কে আসলে আপনার জীবনযাপনটা কেমন যাচ্ছে? আমার জীবনটা নিউ ইয়র্কে একটু পাল্টে গেছে, বলবো যে এটা আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন বোধহয় আমাকে নিউ ইয়র্কে এনে। আমি এখন এখানে সময় কাটে, যেহেতু আমি কোনো আই ডোন্ট গো ফর এনি জব। হ্যাঁ, তো আমি মেইন আমার হচ্ছে যে ওই হাদিস কোরআন এগুলি পড়া, বাংলার কোরআন শরীফ। আমরা ছোটবেলায়, তুমিও নিশ্চয়ই, তোমাকেও পড়িয়েছেন তোমার বাবা মা কোরআন শরীফ ছোটবেলায় পড়তাম না, পড়েছেন না? তো আমরাও পড়েছি গড় গড় করে। ওই যে হুজুর শিখা দিচ্ছেন পড়ো এই পড়েছি, কিন্তু কি মানে একটা লাইনও কিন্তু মানে সারা জীবন জানিনি না, যে এইটার কি মানে। পড়লাম যে এই সুযোগটা আমি আমেরিকা এসে পেয়েছি, এত সময় আমি কি করবো, আমি বাংলা কোরআন শরীফ কিনলাম, কিনে বাংলা কোরআন শরীফ পড়ি, লাইন একেবারে বাংলায় সুন্দর করে অ্যারাবিক উচ্চারণ দিয়ে পড়ে বাংলা মানেটা দেখি, পরিষ্কার ঝকঝকে যে আল্লাহ কি বললেন, রসুলকে কি বললেন, রসুল আমাদেরকে কি বললেন, কারা শিরক করছে কারা করছে না, কি কি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা আছে, এই টোটাল জিনিসটা এখন আমি খুব সুন্দর করে সময় কাটাই। একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে রাত্রিবেলায় আমি সবাই ঘুমিয়ে গেলে আমি আমার পুরনো ছবিগুলি দেখি। সব যখন ঘুমিয়ে যায় সাউন্ডটা অফ করে আমি একটা ছবি বেছে নিই, আচ্ছা দেখি তো অমুক ছবিটা, আচ্ছা ঠিক আছে ওইটা এনে ইউটিউবে ওই ছবিটা আমি এনজয় করি। এই 2-2.5 ঘন্টা ছবি দেখে যতক্ষণ না শেষ হয় আমি ঘুমাতে যাই না। আমার ওয়াইফ হয়তো এর মধ্যে দুজন, কই তুমি ঘুমাতে আসছো না এখনও, তুমি রাত জাগছো? আমাকে নামের ছবি শেষ হলে যাবো। আর এটা একটা প্র্যাকটিস হয়ে গেছে। রাত জাগাটা অনেকে বলে যে শরীরের জন্য খারাপ, খারাপ বটেই, কিন্তু আমাদের তো হোল লাইফ এইভাবে ঘুরেছে না, যে আমরা ফিল্মে যারা কাজ করি তাদের কিন্তু এই রাত্রি 1টা-2টার আগে কেউ ঘুমাতে যেতে পারে না। 11টায় শুটিং প্যাক আপ হয়, যে বাড়ি যেতে যেতে 12টা, একটু গোসল করে খাওয়া দাওয়া করতে করতে 1টা, না একটু পত্রিকা দেখে হয়তো 2টা-1টায় ঘুমাই। আমি আমার সাংবাদিকতা জীবনে শুরুতে যে প্রতিবেদন করেছি সেগুলো আমি ভুলেও দেখি না। আমার নিজেকে খুবই মনে হয় কি করেছিলাম তখন, এই বলার ধরনটা তো ভালো ছিল না, ইস এক্সপ্রেশন আমি এত জঘন্য দিতাম। তো আপনি যখন এই যে রাতের বেলা নিজের ছবিগুলো দেখছেন তখন একদম পুরোটা, আবার তারপর যখন ম্যাচিউর হলেন, এইটা আসলে কেমন লাগে নিজের কাছে? অবশ্যই আমি ওগুলি খুব ওয়াচ করি, যে এই জায়গাটা এরকম করলাম, এর থেকে আরেকটু কি এরকম করলে ভালো হতো না। এখন মনে হয় দেখি, এই জন্যই কিন্তু আমি যে তখন তো কোনো সময় নেই, শুটিং করছি, ছবি রিলিজ হচ্ছে, কখন হচ্ছে, কোন ছবি কি কিছু জানি না, একের পর এক খালি কাজ করেই যাচ্ছি কাজ করে। এখন দেখলে পরে হয়তো বেশ 2-4টা ছবিতে মনে হয় যে না এই জায়গাটায় আরেকটু ভালো হতে ছিল, আমার পারফরমেন্সটা আরেকটু ভালো হতে ছিল, আচ্ছা একটু এই জায়গাটা কম হয়েছে, কিন্তু তখন বুঝিনি, এখন বুঝি। চলচ্চিত্র যে প্রতিদিন যে আপনি রাতের বেলা নিজের মুভি দেখছেন, সাউন্ড কমিয়ে দেখার পেছনে কারণ? আমার সাউন্ড লাগে না এই জন্যে যে আমি অ্যাকশনটা দেখি, যে আমার অ্যাক্টিংয়ের অ্যাকশনটা কি, আমার সাউন্ড দরকার নেই, আমি জানি গল্পের কি। তার মানে এখানে কোনো ধরনের সংলাপ আপনি শুনেন না? একদম সাউন্ড টোটালি অফ। কারণ ঘুমের ডিস্টার্ব হবে, আমার ওয়াইফ ঘুমাচ্ছে, আমার পাশের মেয়ে ঘরে আমার মেয়ে ঘুমাচ্ছে, ওদেরকে ডিস্টার্ব করা তো ঠিক না। আমি সাউন্ড ছাড়া দেখি, আমি জাস্ট ফিজিক্যাল অ্যাকশন, কথা বলছে দেখছি, ও কথা বলছে দেখছি, পুরোটাই দেখি, পুরোটা দেখি, টেনে না পুরোটা দেখি আমি। এটা আমার একটা সময় কাটানোর খুব ভালো একটা ইয়ে। দিনের বেলায় ফ্রি থাকলে তো বললাম যে এই হাদিস। কিন্তু আপনার সাথে আমার আরেকদিন একটু কথা হয়েছিল, ছোট্ট একটা আলাপ হয়েছিল, যদি আপনার মনে থাকে, একটা পারিবারিক একটা অনুষ্ঠানে আমরা কথা বলেছিলাম। তখন আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে এই যে আহমেদ শরীফ এত ব্যস্ত মানুষ, এই সেট ওই সেট একদম 12, 14, 16 ঘন্টা পর্যন্ত কাজই করে যাচ্ছেন, সেই আহমেদ শরীফ এখনো চলে ফিরে খাচ্ছেন, ঘুরছেন, সবই করছেন, সেই আহমেদ শরীফ কি এই সময়েও কি তাকে ব্যস্ত রাখতে পারতাম না আমরা? তার কাছ থেকে আরো কিছু নেয়ার সুযোগ আমাদের ছিল কিনা? একেবারে খারাপ কথা বলনি, অবশ্যই ছিল। যেটা আমরা ভারতও দেখতে পাই যে যারা এরকম বয়স বেড়ে গেছে তাদেরকে কেন্দ্র করে চরিত্র লেখা হয়, যে এই লোকটার একটা ভালো চরিত্র লিখলো, সেন্ট্রাল ক্যারেক্টারটা সে করবে, তাকে আনা হলো সেই ছবিতে। অমিতাভ বচ্চন করে কিছু কিছু ছবিতে এরকম বয়স্ক সেন্ট্রাল ক্যারেক্টার, সুন্দর।
হ্যাঁ, খুবই ভালো লাগে আমার। আমাদের দেশে সেরকম গল্প কেউ করে না, চলবে না, ভয় করে না। যেমন দেশে আমার কাছে তো মনে হয় যে মানুষ, আমি যখন বিভিন্ন মুভি দেখি তখন মনে হয় যে একজন ব্যক্তিকে কল্পনা করেই সেই স্ক্রিপ্টটা লেখা হচ্ছে। সুতরাং আপনি যেটা বলতে চাচ্ছেন যে আপনি যে পর্যায়ে আছেন সেই পর্যায়ে আপনাকে নিয়েও একটি স্ক্রিপ্ট হতে পারে, আপনাকে নিয়েও গল্প হতে পারে, সেখানেও আপনি অনেক কিছু করে দেখানোর সুযোগ রয়েছে। অবশ্যই এটাই আমার বক্তব্য, যে আমাদেরকে কেন্দ্র করে যারা সিনিয়র হয়েছি তাদেরকে সেন্ট্রাল ক্যারেক্টার তৈরি করে তার উপরে গল্প তৈরি করি, তার শাখা পোশাখা, তার ছেলে মেয়ে নাতি দিস অ্যান্ড দ্যাট তৈরি করে গল্পটা যদি দাঁড় করানো যায়, সেটা চিন্তা করতে হবে। তাহলে পরে কিন্তু অনেক অনেক ব্যবসা সফল হতো আমি মনে করি। তো এক্ষেত্রে তো আমাদের ব্যর্থতা, আপনাকে ব্যবহার করতে না পারার ব্যর্থতা। অবশ্যই অবশ্যই। সেই ব্যর্থতাকে কাটিয়ে উঠতে পারবো সেরকম সম্ভাবনা আমার কাউকে দেখছেন? না, আমি এখন পর্যন্ত চোখে পড়েনি সেরকম সম্ভাবনা নিয়ে কেউ এগোচ্ছে, এরকম আমি কাউকে পাইনি। তবে ইদানিংকালে আমি একটি ছেলের সঙ্গে হঠাৎ দেখা হয়েছিল ঢাকায়, ওর নাম হচ্ছে রায়হান রাফি। ও আমাকে বললো যে ভাইয়া আপনি যদি আমাকে একটু সময় দেন, বলতে বাংলাদেশে যখন আসেন কয়দিন থাকেন? 2 সপ্তাহ থাকি, 3 সপ্তাহ থাকি ম্যাক্সিমাম। তো আমাকে একটু 6 উইকস টাইম যদি দিতে পারেন একবারে এসে, তাহলে একটা ছবি আপনাকে কেন্দ্র করে। এই প্রথম শুনলাম আমি ছেলেটির মুখ থেকে। এই প্রথম শুনলেন? হ্যাঁ, আমি বললাম যে আমি ভালো লাগলো, তুমি গল্প রেডি করে আমাকে যদি হ্যাপি করতে পারলো যে হ্যাঁ আমাকে কেন্দ্র করে এই গল্পটা, আমি ডেফিনেটলি তখন 6 সপ্তাহ না, আরো সপ্তাহ বাড়িয়ে দেবো, 7 সপ্তাহ করে দেবো, কিন্তু তোমার কমিটমেন্ট ঠিক হবে যে গল্প আমার উপরে। বাহ, মনে প্রাণে এখনো কতটা বিশ্বাস, আস্থা এবং ভালোবাসা কাজের প্রতি। তো যারা রায়হান রাফি আপনার সাথে যোগাযোগ করেছে, আপনি অবশ্যই এই যোগাযোগটুকুতেই আপনি সন্তুষ্ট। সুতরাং আমি কি আপনার কাছ থেকে একটা বার্তা নিতে পারি কিনা যে দেখো আমরা একদম নিঃশেষ হয়ে যাইনি, যারা রাইটার আছেন, চলচ্চিত্রের সঙ্গে আছেন, তাদের প্রতি একটা বার্তা কি আপনি আমাকে এখন যদি বলেন? হ্যাঁ, নিশ্চয়ই আমি বলবো রিকোয়েস্ট করে যে যারা এই সময়ের লেখনীর মধ্যে আছেন, স্ক্রিপ্ট লেখেন ফিল্মের জন্যে, তারা নিশ্চয়ই করে কিছু নতুন ভাবেন। যেটা আমি বললাম এই আমার আলাপের মধ্যে, বাপিকে বললাম যে যারা সিনিয়র হয়ে গেছেন তাদেরকে কেন্দ্র করে, তাদেরকে সেন্ট্রাল ক্যারেক্টার রেখে, যে তার পিছনেই সব কিছু হচ্ছে, এবং শাখা পোশাখা আছে, ছেলে আছে, মেয়ে আছে, বা বন্ধু আছে, ছোটরা বন্ধুর বন্ধু, ছেলের বন্ধু, বিভিন্ন ধরনের গল্প হতে পারে, অনেক ধরনের গল্প হতে পারে। সেরকম করে যদি আপনারা লেখেন, আমি এখনো আশা করি যে সেই ছবিটি লোকে দর্শকরা দেখবে। যেন অমুক একদিন পরে এসছে এই ছবিতে আছে, চল তো দেখি কি ব্যাপার হচ্ছে। যখন দেখবে তখন আরো খুশি হবে, বাহ দেখেছিস কি সুন্দর গল্পটা, চমৎকার গল্প। বাহ বাহ, এখনো সে মনের জোর এখনো রয়েছে। তো এই যে আমরা দীর্ঘ আলাপ করলাম, এই আলাপের ফাঁকে আপনার কাছে যদি জানতে চাই, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে আসলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাপি, আল্লাহ ভালো রেখেছেন। একটু আগেই বলেছি, খালি মনের মধ্যে কষ্ট একটা আছে, দেশের কষ্ট। এটা কিছুতেই বলতে পারি না, ফেলতে পারি না, এই কষ্ট থাকবেই। কারণ যে দেশে জন্মেছি, বড় হয়েছি, শিক্ষা গ্রহণ করেছি, পরবর্তীতে কাজ করেছি, কাজ করে যে দেশে অনেক ভালোবাসা পেয়েছি, এই যে লোকের গালিগালাজ, এতে কিন্তু আমি সারা জীবন খুশি। এটা আমার জন্য কমপ্লিমেন্ট। এবং আপনি বলেন যে আপনার তাদের যে গালিগালাজ সেটা আপনি মাথায় করে নেন। নিশ্চয়ই, আমি বলি তো এটা কমপ্লিমেন্ট। গালিগালাজ না করলে আমি সার্থক না, তো আমি সার্থক না। এই ঘটনার জন্য বলি যে সবাই জানে এই গল্পটা, যে একদিন নাটক দেখতে যে জুতো ছুঁড়ে মেরেছিল মীর জাফরকে, নাটকে জুতো ছুঁড়ে মেরেছিল একজন। তাহলে সেই লোকটা কতখানি সাকসেসফুল যে মীর জাফর চরিত্রটা করেছে মীর জাফরের মতোই, সেই জন্য সে জুতো ছড়াচ্ছে। সেই কিন্তু জুতোটা নিয়ে লোকে মাথায় তুলে নিয়েছিল, বললো এটাই আমার পুরস্কার। তো এইরকমই আমি বলবো যে আমারও ঠিক তাই, যে কাজ করেছি ফিল্মে, বেশিরভাগই খল ছেলে, সবাই হয়তো বকাঝকা করেছে, গালি দিয়েছে, বাট এটাকে আমি মনে করি যে আমার পাওয়া অনেক বড় পাওয়া। প্রত্যেকটা কথায় যখনই আমি আপনার একটু ভিন্ন ধর্মী প্রশ্ন আসছে, তখনই আপনি শুধু দেশের কথা বলছেন। তো আমি চাই, আমরা বিশ্বাস করি আপনাকে অনেক দিন আমরা আরো পাবো, কিন্তু তারপরে আল্লাহ তাআলা সময় দেন, সুযোগ দেন, সবকিছু নির্ভর করে উপরওয়ালার উপরে। সেই প্রসঙ্গেই ফিরতে চাচ্ছি, আল্লাহ তাআলা তো একদিন ডাক দিবেন। তো শেষ সময়ের ইচ্ছা কি আপনার? শেষ ইচ্ছা কি? শেষ ইচ্ছাটা একবার একটা শেষ কোনো একেবারে আমি কেন্দ্রিক একটি চলচ্চিত্র করতে চাই। আমি কেন্দ্রিক, আমার চারপাশে সবাই থাকবে, কিন্তু
কেন্দ্রটা হবে আমি, যাকে নিয়েই গল্প, যাকে নিয়ে শুরু, যাকে নিয়ে শেষ, সেইটা যদি করতে পারি আমার মনের আর কোনো মানে এর বাকি থাকবে না, আশা বাকি থাকবে না। কারণ আমি যা কিছু পাওয়ার ফিল্মের, আমার বাবা যখন আমি ফিল্ম শুরু করেছিলাম, আমার বাবাকে যেদিন আমি প্রথম বলেছিলাম যে বাবা আমি অ্যাক্টিং করতে চাই, আমাকে ডেকেছে অ্যাক্টিং করার জন্য। আমার বাবা একটা কথা বলেছিলেন, এটাই আমি সারা জীবন মনে রেখেছি। বললো বাবা অ্যাক্টিং করতে চাও, ভালো, খুব ভালো কথা, অভিনয় খুব ভালো জিনিস, কিন্তু যেটা করবে ওটার সর্বাগ্রে ওঠার চেষ্টা করবে। এই কথাটা আমি ভুলিনি, এবং আমি আজকে বাবা নেই, কিন্তু বাবা জানছেন যে আমি মনে হতে পেরেছি, আমি সেরকম জায়গায় যেতে পেরেছি, যে কাজ করেছি। আচ্ছা, যে প্রশ্ন একদম শুরুতে করা দরকার ছিল সেই প্রশ্ন আমার একদম সবার শেষে চলে আসে, সেটি হচ্ছে বাবা বলছিলেন আহমেদ শরীফ, তার মানে আপনি পারিবারিকভাবে আহমেদ শরীফ নামই ছিলেন? না, তখন আমার ডাকনাম ছিল, ভালোই মনে করিয়েছে, তখন বাবা আমাকে খোকন বলে ডাকতেন। আমার ডাকনাম হচ্ছে খোকন, নিকনেমটা খোকন। এটা চলচ্চিত্রের আরেকটি লোকের এই নাম ছিল আমার, এটিএম শামসুজ্জামান সাহেবের, ওনার ডাকনামও খোকন। তো আমরা দুজনকে মিতা বলতাম। আচ্ছা, উনিও আমাকে মিতা বলতো, আমিও মিতা বলতাম। তো আহমেদ শরীফ নামকরণটা সম্পর্কে যদি একটু স্মৃতিচারণ করেন। নামকরণটা আমি করেছি নিজে, হ্যাঁ নিজেই করেছি। এটা কিভাবে আহমেদ কি কোত্থেকে আসলো, শরীফ কোত্থেকে আসলো? একটুখানি ওলট পলট আছে, যেটা শরফুদ্দিন আহমেদ ছিল পুরো নাম, শরফুদ্দিন আহমেদ, শেরফুদ্দিন SHARFUDDIN, শরফুদ্দিন আহমেদ। ওইটাকে আমি ঘুরিয়ে ফিরে দেখলাম যে এটাকে রাখি, এটার ফ্যামিলির দিকে দিশে বাদ দেওয়া যাবে না। আহমেদটা হচ্ছে আমাদের পারিবারিক একটা টাইটেল, আহমেদ পরিবার, কুষ্টিয়ার খুব নাম করা। আমার দাদা মন্ত্রী ছিলেন, মৌলভী শামসুদ্দিন আহমেদ সাহেব, শেরে বাংলা একে ফজলুল হক সাহেবের মন্ত্রিসভায় 3 বার মন্ত্রী ছিলেন, মৌলভী শামসুদ্দিন আহমেদ সাহেব ওনার নাম। তো সেই পরিবারের ছেলে আমি, তো ন্যাচারালি ওই আহমেদটাকে রেখেছি, আর পরে ওই শরফুদ্দিনটাকে শর্ট করে দিয়ে শরীফ করে দিয়েছি, আহমেদ শরীফ। দারুণ ক্রিয়েটিভিটি দেখিয়েছেন, দারুণ ক্রিয়েটিভিটি। আচ্ছা, কুষ্টিয়ার প্রসঙ্গ যেহেতু আসলো, রবি ঠাকুরের একটা মানে সুন্দর সম্পর্ক আমাদের সঙ্গে আছে। আমাদের ওই গ্রামের বাড়ি যেটা, রবি ঠাকুরের শিলাইদার পাশেই বানিয়াপাড়া একটা জায়গা আছে, কয়া, এই পাশাপাশি। এবং আমরা পারতপক্ষে রবি ঠাকুরের প্রজা, আমার দাদারা, আমরা তো পরে প্রজন্মের পরে আমার দাদারা রবি ঠাকুরের প্রজা। এবং আমার এক দাদা রবি ঠাকুরের এই জমিদারি সম্পত্তির কাজকামও করতেন, ওই তার যে খাজনা টাজনা আদায় করা এগুলি করতেন। একটা দাদা শুনেছি যে উনি রবি ঠাকুরের সঙ্গে বসতেন, কথা বলতেন। এখন ওই বাসা রয়েছে, বাড়ির অনেকেই যায় মধ্যে মধ্যে। আর আমাদের তো সারা ছোটবেলায় কেটেছে নদী পার হয়ে সাইকেল নিয়ে স্কুলে, বলছি সব বাসায় বলেছি যে স্কুলে যাচ্ছি, আর ওদিকে যে শিলাইদা কুটি বাড়িতে চলে গেছি বহুদিন, স্কুল ফাঁকি দেওয়ার যে বিষয়টি। তো মানে স্কুল মানে ছোটবেলার যে বিষয়টি, সেইটা নিজেকে মাঝে মাঝে একটু তাড়িত করে না, যে সেই সময়টা যদি ফিরে পেতাম। ছোটবেলাটা বললাম যে একেবারে, আচ্ছা, যদি আমরা ছোটবেলা ফিরে পেতাম, অর্থাৎ বিশেষ করে শুধুমাত্র আমার সামনে যে চরিত্রটি বসা আছে আহমেদ শরীফ যদি ছোটবেলা ফিরে পেত, তো অনেকেই আমরা বলি কি যে আমি যদি ছোটবেলা ফিরে পেতাম তাহলে আমি কখনই এই জায়গায় আসতাম না, আমি ওই জায়গায় থেকে ওই জায়গায় ওইভাবে ভেবে আমার জীবনকে টার্ন করতাম। তো আহমেদ শরীফ ছোটবেলা ফিরে পেলে কি আবারও সেই আহমেদ শরীফ হতো? না, আমি একটু আমার অন্য ইচ্ছা ছিল, যেখান থেকে টার্ন করে আমি ফিল্মে ঢুকে পড়েছি। ইনফ্যাক্ট আমার ইচ্ছা ছিল যখন আমি স্কুলে পড়ি তখন পর্যন্ত, সারা জীবনেই, যেহেতু আমি একটু দেখছি যে লম্বা চৌড়া মানুষ, আমরা সব ভাই 6 ফিট, কেউ 6 ফিট 1 ইঞ্চিও আছে আমার ভাইদের মধ্যে, আমি একটু কম 5-11। তো আমার বরাবরই একটা ইচ্ছা ছিল যে আমি কোনো আর্মির জেনারেল হব, লেফটেন্যান্ট জেনারেল বা জেনারেল। এইটা আমার একটা খুব টার্গেটের ব্যাপার ছিল, যে আর্মির একটা আলাদা ব্যাপার আছে না, লেফটেন্যান্ট জেনারেল যাচ্ছে, গাড়ির পেছনে স্টার লাগানো, ক্যাপ ট্যাপ দিয়ে, একটা দেখার মতো জিনিস। তো আমার মাথায় খুব কাজ করতো যে আমি কোনো আর্মি অফিসার আমাকে হতে হবে, আমি হয় লেফটেন্যান্ট জেনারেল এক সময় চাকরিতে হয়ে যাবে, এইটা আমার জন্য খুব খুব টার্গেট ছিল। হঠাৎ করে কীভাবে যে চলে গেলাম ফিল্মে, এবং ফিল্মে কেরিয়ারে আল্লাহ তাআলা, আমি বলবো যে আর্মিতে ঢুকলে আর কয়টা লোক চিনত, কয়টা লোক চিনত। তো এখন আবার যদি ছোটবেলা ফিরে পেতেন তাহলে আবার আর্মি হয়ে যেত। ওকে, গুড। কিন্তু আপনার একটা অফুরন্ত সুযোগ ছিল যে আর্মি চরিত্র অভিনয় করার, সেই সুযোগটা আল্লাহ আপনাকে দেয় নাই, দিছে? আমি জানি না। আর্মি চরিত্র করিয়েছি বোধহয়, একটা
করেছি পুলিশের চরিত্র, একটা আর্মির চরিত্র করেছি। তাহলে তো সোনায় সোহাগা। করেছি, এইভাবে না হয় ওভাবে তো পেয়েছেন, কোনো না কোনো ভাবে তো পেয়েছেন। যাই হোক, কুষ্টিয়ার প্রসঙ্গ আসলো এই কারণে যে আমার কাছে যে মনে হচ্ছে যে মানুষটা মা ও মাটিকে এত বেশি ভালোবাসে সেই মানুষটা এখন প্রবাসে আছে। আমি আবারও বলছি, আমি চাই আপনি অনেক অনেক দিন আমাদের সামনে থাকেন, কিন্তু হ্যাঁ, সৃষ্টিকর্তার যে নিয়ম, সে নিয়মে আমাদেরকে বিদায় নিতে হয়। সেই বিদায়ের প্রসঙ্গ যখন মাথায় আসে তখন কি মনে হয় যে মা এবং মাটি থেকে অনেকটা দূরে আছেন, কিন্তু শেষটা কি হওয়া উচিত, কি প্রত্যাশা করেন? না, প্রত্যাশা তো আমার অবশ্যই যে ওই মা মাটি কোনোদিনই আমি বলতে পারবো না, এটা সম্ভব না। যে কারণে আমার ইচ্ছাটা, মনের যেটা ইচ্ছা, যেটা বললে তুমি আবার সেই দেশের কথা, ইচ্ছে আমার আছে। যেমন মেয়ের লেখাপড়া শেষ হয়ে আসছে, ও NYU-তে পড়ে, নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, যেটা খুব নামি দামি একটা ইউনিভার্সিটি, অত্যন্ত ভালো রেজাল্ট করছে। আর 3 মাস পরে সে গ্র্যাজুয়েট হয়ে বেরিয়ে যাবে। তো ন্যাচুরালি গ্র্যাজুয়েট হয়ে গেলে পরে ওর বিয়ের শাদী দিয়ে দিলে আমার কিন্তু মনের মধ্যে এখনো সুরসুর করে যে আবার নিজের দেশে ফিরে যাব, নিজের দেশে যে লোকজন যারা জানাশোনা তাদের সঙ্গে আবার থাকবো, আবার তাদের সঙ্গে পারলে ভালো দু একটা ছবি করব বা কাজ করব, বা নিজের ইচ্ছায় একটা ছবি বানাবো, এরকম একটা ইচ্ছা মনের মধ্যে আছে। একেবারে যে মানে আমেরিকায় থেকে যাবো এরকম করবো, অর্থাৎ শেষটা এখানে অবশ্যই করতে চান না। আল্লাহ আপনার সেই যে স্বপ্নটা সেটা পূরণ করুন। তো দীর্ঘ আলাপ আমরা করলাম, আপনার কাছে কি মনে হয় এই দীর্ঘ আলাপে অনেক অনেক প্রসঙ্গই তো আসলো, অনেক প্রসঙ্গ আসেওনি, হয়তো আরো অনেক প্রসঙ্গ আসতে পারত, তো একদম শেষ দিকে আসলে কিছু বলার আছে কিনা? না, কিছু বলার সেরকম নাই। যারা দেখছেন দর্শক এবং স্পেশালি তুমি উপস্থাপনা করছো, আমার চাওয়া পাওয়া খুব বরাবরই খুব সীমিত। আমার চাওয়া পাওয়া খুব একটা বেশি না। আমি খুব সন্তুষ্ট, আল্লাহর কাছে শুকরিয়া করি যে আল্লাহ আমাকে অনেক দিয়েছেন, অনেক। এই যে বললাম যে ফিল্মের দেওয়াটা, এটা আমার কাছে ভীষণ কিছু মনে হয় যে আমি তো কিছুই না হতে পারতাম। আমার উপরে ছাদও আমি মাটিতে ঘুমাতে পারতাম। আল্লাহ যদি বলতো যেন তুই মাটিতে ঘুমাবি, আমাকে মাটিতেই ঘুমাতে হতো সারা জীবন। সেই জায়গায় উনি দিয়েছেন যে 19 কোটি লোক তোকে চেনে। আম্মু শরীফ নামটা বললেই একবার ঘুরে দেখবে আম্মু শরীফ কোথায়, আম্মু শরীফ। তো সব মিলে তো আল্লাহ আমাকে অনেক দিয়েছেন, সেজন্য আমার চাওয়া পাওয়ার আর কিছু নেই। আল্লাহ হায়াত দিয়েছেন, আল্লাহ এখন পর্যন্ত আমাকে জীবিকা দিচ্ছেন, আমি খাচ্ছি, মানে সুন্দরভাবে থাকছি। অনেক 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 আল্লাহর কাছে শুকরিয়া। তারপরে শুধু এইটুকুই আল্লাহর কাছে বলা যে জীবনের শেষটুকু যেন আল্লাহ ভালোভাবে কাটিয়ে দেন, ভালো রাখেন, সবার কাছে যেন ভালো থাকি। এই অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার ইচ্ছেগুলো পূরণ হোক। অনেক অনেক পূরণ এরই মধ্যে করে ফেলেছেন, কিন্তু হ্যাঁ, ছোট ছোট যে ইচ্ছেগুলো রয়েছে এর মধ্যে অন্যতম একটি ইচ্ছা আমরা এরই মধ্যে বের করতে পেরেছি, সেটা হচ্ছে আপনি প্রধান চরিত্রে একটি সিনেমা হোক, আমরা সেই প্রত্যাশা করছি। এবং মা ও মাটির সঙ্গে যে আপনার সম্পর্ক, সেটি যেন একদম শেষ সময়ে পূর্ণতা পায়। এখন একটু দূরে থাকলেও সেই দূরত্ব যেন মোচন হয়, সেই প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আমি একটুখানি বলতে চাই, সেটা যে চ্যানেল এটিভি, সেই টিভিকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এবং এই টিভির কর্ণধার আকাশ রহমান, তার স্ত্রী, দুজনই আমার খুব কাছের প্রিয় মানুষ। দুজনই আমাকে যথেষ্ট শ্রদ্ধা করে এবং আমার সঙ্গে খুব সুন্দর একটি সম্পর্ক, পারিবারিক সম্পর্ক। তাদের জন্য আমি দোয়া করছি। তাদের এই প্রচেষ্টা, এই চ্যানেল যেন একদিন ঘরে ঘরে জেগে ওঠে, সবাই যেন এই টিভি দেখতে চায়। এই টিভির শুভকামনা করছি। আকাশ রহমান এবং তার স্ত্রী শুভকামনা করছি। শুভরাত্রি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। দর্শক, আমরা এটিভি আলাপনে কথা বলছিলাম আহমেদ শরীফের সঙ্গে। তার জীবনের অনেক অনেক গল্প এবং তার অনেক অনেক গল্প, অনেক অনেক চাওয়া পাওয়া এর মধ্যে আল্লাহ পূরণ করেছে। এখনও যেসব চাওয়া পাওয়াগুলো রয়েছে সেগুলো পূর্ণ হোক, সেই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি আজকের মতো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এটিভি ইউএসএ। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।